ওয়েলকাম টু ইনসাইট সিভিল সার্ভিস। আমরা আগের ক্লাসে 2014তে ডাব্লিউবিসিএস মেন্সের ইন্ডিয়ান ইকোনমি যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা 2015তে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমির যে অপশনসগুলো রয়েছে কোনটি ট্রু নয়। The contribution of the primary sector in the GDP is increasing regularly. The share of the tertiary sector increased. The share of the secondary sector never crossed 40%. আর আছে, it is an agrarian economy directly shifting towards service economy. এখন এই প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর কি? এই প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টরকে আমরা লজিকের ভিত্তিতে ভাগ করতে পারি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি আর টার্সিয়ারি। কি লজিক? দেখো, পৃথিবী বা আর্থ রিলেটেড যে প্রোডাক্টসগুলো রয়েছে সেই আর্থ রিলেটেড প্রোডাক্টসগুলোকে আমরা বলতে পারি প্রাইমারি সেক্টর, যার মধ্যে আছে এগ্রিকালচার, ফরেস্ট্রি, মাইনিং। এখন আমরা যখন পৃথিবী থেকে প্রোডাক্ট পেলাম প্রাইমারি সেক্টর, সেগুলো যখন ইউজ করব যখন যে সেক্টরে, সেটি হয়ে যাবে সেকেন্ডারি সেক্টর। যেমন এখানে কনস্ট্রাকশন হবে, ম্যানুফ্যাকচারিং হবে, বিল্ডিং তৈরি হচ্ছে পৃথিবীর ওপরে, তাহলে আমরা বলবো এটি হচ্ছে সেকেন্ডারি সেক্টর। ক্লিয়ার? এখন সেকেন্ডারি সেক্টর হয়ে গেল, তারপরে মানুষকে কিছু সার্ভিস দেওয়া হচ্ছে। সার্ভিস দেওয়া হচ্ছে মানে কি? এখানে যেমন রয়েছে ইনফরমেশন টেকনোলজি, পাবলিক হেলথ, হসপিটাল, এই সমস্ত কিছু মানে সার্ভিস দেওয়া হচ্ছে, তাহলে সেটিকে আমরা বলবো টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর। আর আমরা যদি জিডিপিতে এদের পার্সেন্টেজ শেয়ার দেখি, এখন ক্লাস নিচ্ছি, এই মুহূর্তে একটি রাউন্ড ফিগার যদি বলি, তাহলে 21% জিডিপিতে পার্টিসিপেট করে কে? প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর কত? 24% অলমোস্ট পার্টিসিপেট করে। আর টার্সিয়ারি সেক্টর কত করে? 55%-এর কাছাকাছি। এগুলো চেঞ্জ হতে পারে বছর বছর, তোমরা চেক আউট করো। এখানে যে অপশনসগুলো বলেছে, আমরা যদি এক এক করে চেক আউট করি তাহলে কি দেখবো? প্রথম যেটি বলেছে, দ্য কন্ট্রিবিউশন অফ দ্য প্রাইমারি সেক্টর ইন দ্য জিডিপি ইজ ইনক্রিজিং রেগুলারলি। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে প্রাইমারি সেক্টরের যেই পার্টিসিপেশন সেটি দিন দিন বাড়ছে। প্রথমত আমাদের ইন্ডিয়ান যেই জিডিপির পার্সেন্টেজ আমরা যদি দেখি, ম্যাক্সিমাম পার্সেন্টেজ আমরা কিসে দেখতে পাই? টার্সিয়ারি বা সার্ভিস সেক্টরে। প্রথম অপশনে বলা হয়েছে যে প্রাইমারি সেক্টর বাড়ছে জিডিপিতে, প্রাইমারি সেক্টর প্রথমত বাড়ছে না, আমাদের টার্সিয়ারি সেক্টর বাড়ছে। তাহলে প্রথম অপশন এটি হয়ে যাবে নট ট্রু, মানে এটি এখানে ভুল। পরের যে অপশন যদি দেখি, দ্য শেয়ার অফ দ্য টার্সিয়ারি সেক্টর ইনক্রিজ, একটু আগে বললাম টার্সিয়ারি সেক্টর বাড়ছে, সার্ভিস সেক্টর বাড়ছে। আবার দেখো, দ্য শেয়ার অফ দ্য সেকেন্ডারি সেক্টর নেভার ক্রস 40%। সেকেন্ডারি সেক্টর এখনো পর্যন্ত কখনোই আমাদের 40%, মানে ম্যানুফ্যাকচারিং বলো বা কনস্ট্রাকশন বলো, 40%-এর উপরে জিডিপি শেয়ার বাড়েইনি। দিতে আছে, ইট ইজ অ্যান এগ্রারিয়ান ইকোনমি ডাইরেক্টলি শিফটিং টুয়ার্ডস সার্ভিস সেক্টর। আমাদের দেশের একটি যাকে বলে স্পেশাল একটি বৈশিষ্ট্য জিডিপিতে, সেটি কি? সেটি হচ্ছে ডাইরেক্ট এই যে প্রাইমারি সেক্টর থেকে সেকেন্ডারি সেক্টর না গিয়ে ডাইরেক্ট টার্সিয়ারি সেক্টরের দিকে আমরা অভিমুখে যাচ্ছি। অর্থাৎ আমাদের সেকেন্ডারি সেক্টর খুব একটা প্রোগ্রেস করেনি, কিন্তু আমরা ডাইরেক্ট টার্সিয়ারি সেক্টরের দিকে চলে গিয়েছি, মানে এখানে একটু যাকে বলে স্কিপ করে গেছি, গ্যালোপিং। এখন তাহলে আমরা প্রথম অপশনস বলবো এটি নট ট্রু। ক্লিয়ার? তাহলে আশা করি প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টরের যে কনসেপ্ট, এটা তোমরা গুলিয়ে ফেলবে না, লজিকের মাধ্যমে এগুলোকে আলাদা আলাদা যেই পোর্শন সেখানে তোমরা রাখতে পারবে। ওকে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অ্যাডভাইস লেস ডেভেলপ কান্ট্রিজ টু, দেখো লেস ডেভেলপ কান্ট্রিজ যে কান্ট্রিজগুলো রয়েছে সেখানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কোনটি অ্যাডভাইস করে, মানে করতে বলে? তো প্রথম যেটি আছে ইম্পোজ এক্সপোর্ট সাবসিডি। সাবসিডি কে দেবে? সরকার দেবে। কোথায় দিচ্ছে? এক্সপোর্টে। দেখো, সরকার যখন এক্সপোর্টে সাবসিডি দিচ্ছে সেই সময় কি একটা প্রোটেকশনের একটা ব্যাপার চলে আসছে, অর্থাৎ ফ্রি ফ্লোর এখানে যে কনসেপ্ট, এই ফ্রি ফ্লো ট্রেড, এই ট্রেড এখানে বাধা পড়ছে। এই জিনিসটিকে সাধারণত ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডিসকারেজ করে, মানে করতে বারণ করে। আবার কি? প্র্যাকটিস এক্সচেঞ্জ কন্ট্রোল, তার মানে এক্সচেঞ্জ কন্ট্রোল বা ইন্টারন্যাশনাল যে মার্কেট, সেখানে যে এক্সচেঞ্জ হয় সেই কন্ট্রোল, সেটিকেও কন্ট্রোল করতে এখানে অপশনস আছে, বলা হয়েছে। প্রথমত এটিকেও ডিসকারেজ করে ডব্লিউটিও। এটি করলে কি? ফ্রি ফ্লো বা ফ্রি ট্রেড এটি বাধাপ্রাপ্ত হয়। ওকে। শীতে আছে প্র্যাকটিস মার্কেট ওপেনিং অ্যান্ড ফ্রি ট্রেড ইন গুডস অ্যান্ড সার্ভিসেস। এই যে ফ্রি ট্রেডের কথা বললাম, তাহলে শীতে আছে এখানে যে মার্কেট ওপেনিং বা যেই গুডস অ্যান্ড সার্ভিসে ফ্রি ট্রেড মানে ফ্রি ফ্লো হবে, এটিকে এনকারেজ করে। তাহলে এখানে অ্যাডভাইস কোনটিকে হচ্ছে? সি নাম্বার যে অপশন, সেটিকে এনকারেজ করছে। আর ডব্লিউটিও, এই ডব্লিউটিও কখন এস্টাবলিশ হয়েছিল? 1995-এ এটি এস্টাবলিশ হয়েছিল। হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডের জেনিভাতে।
অ্যাডভান্টেজেস অফ ফরেন ক্যাপিটাল আর ফাউন্ড ইন দিস ওয়ে। ফরেন ক্যাপিটালের কি কি অ্যাডভান্টেজেস রয়েছে? ইট ইজ অফেন স্পেকুলেটিভ অ্যান্ড ক্রিয়েটস আনসার্টিনিটি ইন ক্যাপিটাল মার্কেট। বিতে আছে ইট মে ব্রিং আনসুইটেবল টেকনোলজি, ইট ব্রিজেস দ্য গ্যাপ বিটুইন ডোমেস্টিক ইনভেস্টমেন্ট অ্যান্ড সেভিংস। আর কি, ইট রেজাল্টস ইন ইকোনমিক ড্রেন। দেখো ফরেন ক্যাপিটাল আমরা কি কি মাধ্যমে পাই? ফরেন ক্যাপিটাল আমরা পেতে পারি এফডিআই, এফআইআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, এই সমস্ত কিছুর মাধ্যমে। এখন এই ফরেন ক্যাপিটাল কি করে? যখন আমাদের ডোমেস্টিক সেভিংস মনে হচ্ছে ইনসাফিসিয়েন্ট, তখন আমাদের এই এফডিআই বা এফআইআই এই সমস্ত আমাদেরকে হেল্প করে আমাদের যে বিজনেস, আমাদের ইকোনমিক গ্রোথকে এক্সপান্ড করতে। ওকে, তাহলে আমরা যদি এক এক করে অপশনসগুলো দেখি, অ্যাডভান্টেজ কি কি অ্যাডভান্টেজ দেখতে পাবো? ইট ইজ অফেন স্পেকুলেটিভ অ্যান্ড ক্রিয়েটস আনসার্টেনিটি, মানে কখন পাবো না এরকম একটি সিচুয়েশন তৈরি করে, আনসার্টেনিটি তৈরি করে। প্রথমত এটি ভুল, মানে এটি ভুল বলবো না, এটি অ্যাডভান্টেজ নয়। ওকে, এটি অ্যাডভান্টেজ নয়, এটিকে আমরা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি। আবার কি, ইট মে ব্রিং আনসুইটেবল টেকনোলজি। প্রথমত এই এফডিআই এর মাধ্যমে বা যখন আমাদের ফরেন থেকে যখন কোনো রকম টেকনোলজি আসে, তার মাধ্যমে আমাদের নতুন নতুন টেকনোলজি আমরা সেটিকে দেখতে পাই, তাহলে এটি আমরা নেব না। অবশ্যই আমাদের বেশ ভালো ভালো টেকনোলজি আমরা পাই নতুন নতুন। আবার কি শীতে আছে, ইট ব্রিচেস দ্য গ্যাপ বিটুইন ডোমেস্টিক ইনভেস্টমেন্ট অ্যান্ড সেভিংস। অর্থাৎ একটু আগে বললাম যে ডোমেস্টিক সেভিংস যখন আমাদের মনে হচ্ছে ইনসাফিসিয়েন্ট, তখন এই যে ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ক্যাপিটাল আমাদেরকে হেল্প করে। তার মানে এটি কি করে? এটি এই যে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট অ্যান্ড সেভিংস এর মধ্যে গ্যাপ, এই গ্যাপটিকে ব্রিজ তৈরি করে, কানেক্ট করে। ক্লিয়ার? তার মানে আমরা সি নাম্বার অপশনে সি নাম্বার নেব। আর ইট রেজাল্টস ইন ইকোনমিক ড্রেন, এই কনসেপ্টটিও খুব একটা এখানে চলবে না, যে আমাদের যে ইকোনমিক ট্রেন্ড সেটিকে আমাদের দেশ থেকে বাইরে নিয়ে চলে যাচ্ছে। ওকে, তাহলে আমরা মেনলি সি নাম্বার অপশনকে নেব। ইফ উইথড্রল অফ ওয়ার্কার্স ফ্রম এমপ্লয়মেন্ট ডাজ নট ক্রিয়েট আউটপুট লস, দিস ইজ, মানে কি? মানে হচ্ছে একটা ধরো এখানে কাজ হচ্ছে, এই কাজের মধ্যে অনেকজন মানুষ রয়েছে। এখন এখানে বলা হচ্ছে যে এই মানুষগুলো, কিছু ওয়ার্কার্সকে বার করে নেওয়া হলো। এখন তার ফলে খুব একটা লস হচ্ছে না, এগুলোকে আমরা কি বলবো? সার্চ আনএমপ্লয়মেন্ট, ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট, ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট আর ফ্র্যাকশনাল আনএমপ্লয়মেন্ট। প্রথমত এই যে কনসেপ্ট, এটাকে কি বলে? এটাকে বলা হয় মার্জিনাল প্রোডাক্টিভিটি খুব লো। মানে কি? মানে হলো ধরো এখানে একটা ফিল্ড, এখানে একটা জমি, যে জমিতে কাজ হচ্ছে, 10 জন ব্যক্তি রয়েছে। এই 10 জন ব্যক্তি বা বলতে পারি 3 জন ব্যক্তি রয়েছে। এখন এখানে যদি বলি এই 3 জন ব্যক্তির মার্জিনাল প্রোডাক্টিভিটি খুবই কম অথবা ক্লোজ টু জিরো, মানে হচ্ছে এখানে যদি তুমি আরেকজন নতুন ব্যক্তিকে অ্যাড করো বা এখান থেকে একজন ব্যক্তিকে বার করে নিয়ে আসো, কাজের ক্ষেত্রে খুব একটা এফেক্ট পড়বে না। মানে 3 জনের বদলে 4 জনকে দিয়ে কাজ করো, 2 জনকে দিয়ে কাজ করো, খুব একটা এফেক্ট পড়বে না। তার মানে আমরা বলতে পারছি যে মার্জিনাল প্রোডাক্টিভিটি ভেরি লো বা ইকুয়াল টু জিরো। আর এটি কখন হয়? এটি হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে। মানে হচ্ছে একটি ফিল্ডে 100 জন কাজ করছে, সেখানে যদি আরো 10 জনকে নিয়ে যাও, খুব একটা প্রোডাক্ট আমরা বেশি পাবো না। তেমনি ওখান থেকে যদি 20 জনকে বার করে নিয়ে আসো, তাও সেখানে খুব একটা লস হবে না। অর্থাৎ অল্প জায়গার মধ্যে অনেক বেশি পরিমাণ শ্রমিক যখন সেখানে কাজ করে, আমরা বলতে পারি, বা ওয়ার্কার্স কাজ করে, সেটিকে আমরা বলতে পারি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, মানে ছদ্মবেশ। ওকে, ছদ্মবেশীর মতো সেখানে থাকে। ক্লিয়ার? তাহলে এটি হবে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। The decade in 1965-1975 witnessed in India, প্রথমত এই 1965-1975 এর মধ্যে কি কি হয়েছিল? এখানে আমরা দেখতে পাই পাকিস্তানের সাথে ওয়ার, কততে? 1965 একবার দেখতে পাই, 1971 এ একবার দেখতে পাই, আবার দেখা যায় 1965-66 এর দিকে সিভিয়ার ড্রট, খরা দেখা যায়। তারপর 1970-র দিকে অয়েল ক্রাইসিস দেখা যায়। এখন এই সব যে এই ইভেন্টগুলো কি হয়েছিল? অপশনসগুলো যদি দেখি, ভেরি হাই গ্রোথ অফ ইন্ডাস্ট্রিজ, স্ট্যাগনেশন, আর কি নান অ্যাপ্লাইজ। এগুলো মেনলি স্ট্যাগনেশন মানে হচ্ছে আমাদের যে গ্রোথ, ইকোনমিক গ্রোথ, সেটিকে পুরোপুরি একদম স্থির করে দিয়েছিল। মানে যে জিডিপি গ্রোথ সেটি লো হয়েছিল এবং তার সাথে হাই ইনফ্লেশন হয়েছিল। আর তার সাথে সিভিয়ার ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি? মানে হচ্ছে ইম্পোর্ট বেশি হচ্ছিল, এক্সপোর্ট কম হচ্ছিল, যে গ্যাপ সেটি অনেক বেড়ে গেছিল বিওপির, ব্যালেন্স অফ পেমেন্টের। তার সাথে জিডিপি গ্রোথ কম আর ইনফ্লেশন হাই, এটিকে আমরা স্ট্যাগনেশন বলতে পারি।
ক্লিয়ার? চলো নেক্সট। A closed economy is in which, দেখো a closed economy কি মানে হচ্ছে একটি কান্ট্রি, এই কান্ট্রির যে ইকোনমিক এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেড এটিকে পুরোপুরি যেন বন্ধ করে দেওয়া হয়েছে, ইম্পোর্ট হবে এক্সপোর্ট হবে এটিকে যেন বন্ধ করে দেওয়া হয়েছে, এটিকে আমরা বলতে পারি ক্লোজড ইকোনমি। কোথায় কোথায় দেখতে পাই? যেমন আমরা আগে দেখতে পেতাম কিউবাতে, এখনো দেখতে পাই নর্থ কোরিয়াতে, আমরা এখনো দেখতে পাই নর্থ কোরিয়াতে এই ক্লোজড ইকোনমি। কি কি দেখতে পাই? এখানে কোনো এক্সপোর্ট বা ইম্পোর্ট সেইভাবে হয় না। ওকে, নেক্সট। মেজর বার্ডেন অফ এক্সাইজ ট্যাক্স ফলস অন, এক্সাইজ ট্যাক্স, এই এক্সাইজ ট্যাক্স কাদের ওপর মেনলি পড়ে? ভেরি ওয়েলদি পার্সন, খুব যারা ধনী ব্যক্তি তাদের উপর, রিচ পার্সনস মানে সেই একই রকম রিচ যারা তাদের উপর, লো মিডল ক্লাস বা পুয়ার পার্সন, আর আছে নান অফ দ্য অ্যাবভ। প্রথমত এই এক্সাইজ ট্যাক্স, যেটি কি এক্সাইজ ট্যাক্সকে আমরা বলতে পারি ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। আর এটি কিছু কিছু স্পেসিফিক গুডস অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে, যেমন অ্যালকোহল, ফিউল মানে পেট্রোল, টোব্যাকো, লাক্সারি আইটেমস, এই সমস্ত কিছুর ওপর এগুলোকে ফেলা হয় বা এগুলোকে রাখা হয় ট্যাক্সগুলোকে। এখন এদের যে মেজর বার্ডেন এগুলো কাদের উপর মেনলি পড়ে? এখন ফিউলের বা পেট্রোল এই সমস্ত কিছুর বা টোবাকো সাধারণত মেনলি ইউজ করে পুয়ার পার্সন বা লো মিডল ক্লাস ফ্যামিলি। ওকে, সেক্ষেত্রে এদের যে বার্ডেন, এই বার্ডেনগুলো কারা বিয়ার করবে? মেনলি বিয়ার করবে লো মিডল ক্লাস এবং পুয়ার পার্সনস। ক্লিয়ার? চলো নেক্সট। হাই স্ট্রিট ব্যাংকিং লেজ এমফাসিস অন, এখানে যেটি বলা হয়েছে স্ট্রিট ব্যাংকিং। স্ট্রিট ব্যাংকিং মানে কি? স্ট্রিট পিপল, কমন পিপল, আমরা যে সাধারণ মানুষ তাদেরকে যখন কোনো সার্ভিস দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেটি কি হাই স্ট্রিট ব্যাংকিং। কি কি এখানে যেগুলো অপশনস আছে? রিটেল লেন্ডিং, কর্পোরেট লেন্ডিং, লং টার্ম রিস্ক ফ্রি লেন্ডিং, আর আছে শর্ট টার্ম লেন্ডিং। দেখো এই যে হাই স্ট্রিট ব্যাংকিং, এক্ষেত্রে কি আমরা জানি যে ট্র্যাডিশনাল যে কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে সেই কমার্শিয়াল ব্যাংকগুলো মেনলি বিজনেস, বড় বড় বিজনেস এই সমস্ত ক্ষেত্রে এগুলোকে আমরা লেন্ড করতে দেখি, টাকা দিতে দেখি। কিন্তু এই যে হাই স্ট্রিট ব্যাংকিং, এই ক্ষেত্রে রিটেল লেন্ডিং দেওয়া হয়, মানে কমন মানুষ বা সাধারণ মানুষ তাদের যে বিজনেস, ছোট ছোট বিজনেস, লোকাল কমিউনিটি, এদেরকে আমরা যখন লেন্ড করতে দেখি তখন আমরা সেগুলোকে বলবো রিটেল লেন্ডিং। সেক্ষেত্রে ক্রেডিট কার্ড, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, পার্সোনাল লোন এগুলো ইউজ করতে দেখি, যেগুলো ডে টু ডে ইউজে ব্যবহৃত হয়। ক্লিয়ার? তাহলে সেগুলো কি? সেগুলো হলো রিটেল লেন্ডিং। চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অ্যাবাউট হোয়াইট লেভেল এটিএমস, হোয়াইট লেভেল এটিএমস এর কোনটি সঠিক নয়? প্রথমত হোয়াইট লেভেল এটিএমস কি? হোয়াইট লেভেল এটিএমস হচ্ছে যে সমস্ত এটিএমস যেগুলো কোনো নন ব্যাংকিং এন্টাইটিস, মানে হচ্ছে নন ব্যাংকিং মানে ব্যাংক নয় এরকম কোনো এন্টাইটিস, বা আমরা বলতে পারি নন ব্যাংক, এই সমস্ত এন্টাইটিস তাদের মাধ্যমে এই এটিএম এগুলোকে তাদেরকে অথরাইজ দেওয়া হয়, তারা যাতে সেগুলোকে অপারেট করে, আরবিআইয়ের মাধ্যমে সেগুলোকে অথরাইজ দেওয়া হয়। কিন্তু সমস্ত যে ব্যাংক আছে সেই ব্যাংকের পরিষেবা এই এটিএম গুলোর মাধ্যমে দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? যে সমস্ত এরিয়াতে সাধারণত এটিএম এর সার্ভিস ব্যাংকের মাধ্যমে যায়নি, মানে ব্যাংক যে সমস্ত জায়গায় এখনো পৌঁছতে পারেনি, সেই সমস্ত জায়গায় নন ব্যাংকিং যেই এন্টাইটিস গুলো রয়েছে তারা ব্যাংকের পরিষেবা সেই সমস্ত জায়গায় এটিএম এর মাধ্যমে দেয়। ওকে, তাহলে এখানে কোনটি which is not correct, কোনটি কারেক্ট নয় সেটা বার করব। তাহলে these are owned and operated by third party non banking firm, একটু আগে বললাম যে নন ব্যাংকিং যেই এন্টাইটিস গুলো রয়েছে তাহলে এগুলো owned and operate করছে, একদম ঠিক। they serve customers of all banks, প্রত্যেকটা ব্যাংকের যারা কাস্টমার তাদেরকে সার্ভ করে। these entities have a mandate to deploy 80% of ATMs in rural location, 80% যে এটিএম সেগুলোকে প্লেস করতে হবে, কোথাও এরকম ব্যাপার নেই, তার মানে আমরা কারেক্ট নয় কোনটি? এটি কারেক্ট নয়। আবার কি? দ্য মেইন অবজেক্টিভ ইজ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে কি? মানে হচ্ছে সাধারণ কমন মানুষদেরকে ফাইন্যান্সের মধ্যে যখন আনা হয় আমরা সেগুলোকে বলতে পারি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ক্লিয়ার? চলো নেক্সট। তার মানে এখানে সি নাম্বার কারেক্ট নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, এখানে যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে কোনটি কারেক্ট নয়? কি কি আছে? ক্রেডিট রেটিং ইজ ডান টু অ্যাসেস দ্য ক্রেডিট ওর্দিনেস অফ দ্য prospective borrower, আর কি আছে? it is done in case of individuals and even countries, equity share is related in the rating, আর ratings are an
ইনভেস্টর সার্ভিস। প্রথমত ক্রেডিট রেটিং কি দেখো, ক্রেডিট রেটিং বা ক্রেডিট স্কোর এগুলোকে আমরা বলতে পারি ক্রেডিট ওর্দিনেস অফ এ বরোয়ার। কেমন, একজন ব্যক্তি বা একটা ইনস্টিটিউশন বা একটা গভর্নমেন্ট ক্রেডিট নেবে মানে লোন নেবে, সেই লোন নেওয়ার পর ব্যাক দিতে পারবে কিনা বা তার যে ক্ষমতা রয়েছে এখানে ক্রেডিট ওর্দিনেস এটা দেখা হয়। এখন মানুষের ক্ষেত্রে, সিঙ্গেল মানুষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ক্রেডিট স্কোর, ক্রেডিট স্কোর। কিন্তু যদি কোনো ইনস্টিটিউশন দেখি, সেই ইনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, সেটা কোনো ব্যাংক হতে পারে, সেটা কোনো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে, কোনো গভর্নমেন্ট হতে পারে, সেক্ষেত্রে আমরা ক্রেডিট রেটিং দেখি। ওকে, ক্রেডিট রেটিং দেখি। এখন এই ক্রেডিট স্কোর তোমরা জানো সিবিল, ইকুইফ্যাক্স, এক্সপেরিয়েন, হাইমার্ক এগুলোর মাধ্যমে ক্রেডিট স্কোর, এগুলো এই সমস্ত এজেন্সি ক্রেডিট স্কোর দেয়। আর ক্রেডিট রেটিং কে দেয়, সেখানে যেমন ক্রিসিল, ইকরা, কেয়ার বা এসপি, এসএনপি মানে কি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স, এই সমস্ত যে রেটিংস এজেন্সি, মুডিজ ইনভেস্টার্স, তারা দেয় এই ক্রেডিট রেটিংস। ওকে, এখন এগুলো কেন দেওয়া হয়, ওই যে বললাম ক্রেডিট ওর্দিনেস, সেগুলোকে পরিমাপ করার জন্য। তাহলে কোনটি কারেক্ট নয়, কোনটি ভুল, সেটি আমরা বার করব। এক এক করে যদি আবার দেখি, ক্রেডিট রেটিং ইজ ডান টু অ্যাসেস দ্য ক্রেডিট ওর্দিনেস অফ দ্য প্রসপেক্টিভ বরোয়ার। তার মানে ক্রেডিট ওর্দিনেস মাপা হচ্ছে, তার মানে এটি ঠিক। ইট ইজ ডান ইন কেস অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইভেন কান্ট্রিজ। দেশের ক্ষেত্রে মানে গভর্নমেন্টের ক্ষেত্রে এবং ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও এই যে দেখতেই পাচ্ছ ক্রেডিট স্কোর, ক্রেডিট রেটিং এগুলো করা হয়, একদম করা হয়। ইকুইটি শেয়ার ইজ রেটেড ইন দ্য রেটিং। প্রথমত ইকুইটি শেয়ারের এখানে কোনো রকম রেটিং দেওয়া হয় না। ওকে, আর কি রেটিং আর অ্যান্ড ইনভেস্টর সার্ভিস, তার মানে তোমরা বুঝতেই পারছো যে ইনভেস্টর সার্ভিস এই রেটিং তারা দেয়। তার মানে এখানে এই সি নাম্বার হচ্ছে নট কারেক্ট। ক্লিয়ার? RBI is required to maintain a minimum reserve equivalent of rupees dash crore in gold and foreign currency with itself. RBI আমরা জানি যে সেকশন 17 of RBI Act 1934 অনুযায়ী RBI কে মিনিমাম রিজার্ভ রাখতে হবে কিসে, কারেন্সি, সিকিউরিটিজে। কিন্তু সেখানে মিনিমাম রাখতে হবে কত, 200 কোটি। ওকে, এই 200 কোটির মধ্যে মিনিমাম রাখতে হবে, তার উপরে রাখা যাবে। এই 200 কোটির মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম রাখতে হবে 115 কোটি কিসে, গোল্ডে। গোল্ড আমরা জানি স্টোর অফ ভ্যালু, একদম প্রাচীন কাল থেকে চলে আসছে গোল্ড। তাহলে 115 কোটি রাখতে হবে কিসে, গোল্ডে। বাকি 200 কোটির উপরে যদি আরো কিছু হয় তবে বাকি কিসে রাখতে হবে, আরো যে অ্যাসেটস গুলো রয়েছে যেমন ফরেন কারেন্সি, সিকিউরিটিজ, এই সমস্ত কিছুতে, তাহলে আমরা বলতে পারি সিকিউরিটিজ। ওকে, সিকিউরিটিজ। এখন এখানে যেটি বলা হয়েছে RBI is required to maintain a minimum reserve equivalent of rupees dash crore, কত ক্রোর ইন গোল্ড অ্যান্ড ফরেন কারেন্সি। এর মধ্যে আমরা ফরেন কারেন্সিও অ্যাড করতে পারি, সিকিউরিটিজ অ্যান্ড ফরেন কারেন্সি। তাহলে সেটি কত, 200 কোটি। 200 কোটির মধ্যে 115 হচ্ছে গোল্ড। ক্লিয়ার? তাহলে এখানে অপশনস 200 কোটি। Which of the following is not correct? যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে কোনটি কারেক্ট নয়? রেপো রেট ইজ অ্যান abbreviated form of the rate of repurchase। দেখো এখানে কোনটি কারেক্ট নয়, এই কারেক্ট নয় ভুল, সেটিকে আমরা বার করব। এই রিপো রেট কি, রিপো রেট হচ্ছে ব্যাংকের যখন ডে টু ডে লিকুইডিটিকে মেনটেন করার জন্য লিকুইডিটি প্রয়োজন হয়, তখন ব্যাংক কোল্যাটারাল ইউজ করে RBI এর কাছ থেকে ধার করে, যে রেটের মাধ্যমে সেই রেটকে আমরা কি বলবো, রিপো রেট। আর এটি কি, এটি হচ্ছে শর্ট টার্ম। ক্লিয়ার? তাহলে এখানে যে প্রথম অপশনস, রিপো রেট ইজ অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ দ্য রেট অফ রিপারচেস। দেখো রিপো, এই রিপোর মধ্যেই রয়েছে রেট অফ রিপারচেস। ওকে, তাহলে আমরা বলতে পারবো এই রিপোর যে ফুল ফর্ম সেটি কি, সেটি হচ্ছে রেট অফ রিপারচেস। সেকেন্ড অপশন কি আছে, রিপো রেট ইজ অলসো নোন অ্যাজ দ্য রেট অফ ডিসকাউন্ট। প্রথমত এখানে কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না। এই ডিসকাউন্ট কি, ডিসকাউন্ট মানে হচ্ছে ফেস ভ্যালু, যখন নেওয়া হচ্ছে তখন কিছুটা যে কমে নেওয়া হয় এবং যখন ব্যাক দেওয়া হয় সেম মানি বা সেম যেই লোন সেটিকে ব্যাক দেওয়া হয়, সেটিকে আমরা বলি রেট অফ ডিসকাউন্ট। এটি এক্ষেত্রে আমরা দেখতে পাই না, তার মানে এখানে ভুল কোনটি, বি অপশন। দ্য রেপো রেট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ডিসেম্বর 1992।
রিপো রেট ইন্ট্রোডিউস কখন হয়েছিল? 1992-তে হয়েছিল, একদম ঠিক। মনিটারি পলিসি, সেক্ষেত্রে এটিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। ক্লিয়ার? তার মানে এ এবং সি দুটোই ঠিক, তার মানে এখানে ভুল কোনটি? অপশন বি। চলো নেক্সট, দ্য রিভার্স রিপো রেট ইজ কারেন্টলি ফিক্সড অ্যাট। দেখো, রিভার্স রিপো রেট আর রিপো রেট, এই রিপো রেটের ক্ষেত্রে কি হয়? আরবিআই থেকে ব্যাংকে লেন্ড করা হয়, তার মানে লিকুইডিটি বাড়ানো হচ্ছে, লিকুইডিটি মার্কেটে বাড়ানো হচ্ছে, ব্যাংকে যখন দেওয়া হচ্ছে তার মানে কি? লিকুইডিটি বাড়ানো হচ্ছে। আবার রিভার্স রিপো রেটে কি করা হয়? ব্যাংক থেকে আরবিআই লেন্ড করা হয় শর্ট টার্মের জন্য। ক্লিয়ার? তাই ব্যাংক থেকে যখন আরবিআই লেন্ড করা হচ্ছে শর্ট টার্মের জন্য যেই রেটের মাধ্যমে, এটিকে আমরা বলতে পারি রিভার্স রিপো রেট। আর রিভার্স রিপো রেট তোমরা যদি লক্ষ্য করো যে রিভার্স রিপো রেট কখন ইউজ করা হয়? যখন হাই ইনফ্লেশন থাকে। হাই ইনফ্লেশন থাকে মানে কি? মার্কেটে অনেক বেশি পরিমাণ লিকুইডিটি রয়েছে, মানি রয়েছে, ব্যাংক থেকে এক্সেস যে লিকুইডিটি সেটিকে শোক করে নেওয়া হয়। ওকে, তাহলে ম্যাক্সিমাম যে লিকুইডিটি সেই লিকুইডিটিকে তুলে নেওয়া হয়, আরবিআই নিয়ে নেয়। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ইনফ্লেশন কিছুটা কন্ট্রোল করা যায়, তাহলে এটি মনিটারি পলিসি। এখন রিপো রেট আর রিভার্স রিপো রেট, এই মুহূর্তে রিপো রেট কত? এই মুহূর্তে রিপো রেট হচ্ছে 6.5%, আর রিভার্স রিপো রেট কত? রিভার্স রিপো রেট কত? 3.35%। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে রিপো রেটের মাধ্যমে মার্কেটে টাকা দেওয়া হচ্ছে, রিভার্স রিপো রেটের মাধ্যমে মার্কেট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে, মানে ব্যাংকের কাছ থেকে। ওকে, তাহলে রিভার্স রিপো রেট ইজ কারেন্টলি ফিক্সড অ্যাট, যে সময় কোয়েশ্চেনটা এসেছিল 2015-তে সেই সময় কিছু একটা ছিল, বাট এই মুহূর্তে রিভার্স রিপো রেট কত? 3.35%। ওকে, নেক্সট, which of the following is not true? দেখো এখানে যে অপশনসগুলো রয়েছে তার মধ্যে কোনটি ট্রু নয়? মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি কেম ইনটু এফেক্ট ফ্রম মে 2011। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি কি? দেখো, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বা এমএসএফ এটি 2011-তে ইন্ট্রোডিউস করা হয়েছিল গভর্নমেন্টের দ্বারা, আরবিআই এর দ্বারা। ওকে, আরবিআই দ্বারা ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেখানে কোন একটা ব্যাংক, এই ব্যাংক আরবিআই এর থেকে ওভারনাইট বড় করে সিকিউরিটিজের মাধ্যমে, সিমিলারলি রিপো রেটের মতো, কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। কি রয়েছে আমরা বলছি। তাহলে দেখো, এখানে আরবিআই এর কাছ থেকে লেন্ড করবে ওভারনাইট, কে করবে? ব্যাংক। এখানে কে করবে? ব্যাংক ওভারনাইট, একটি কোল্যাটারাল ইউজ করে। আর কি? আর আমরা জানি যে এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এটিকে সাধারণত 25 বেসিস পয়েন্ট রিপো রেটের বেশি রাখা হয়। রিপো রেটের 25 বেসিস পয়েন্ট রাখা হয়। এখন 25 বেসিস পয়েন্ট মানে কি? 0.25%। 1% মানে হচ্ছে 100 বেসিক পয়েন্ট, তাহলে 25 বেসিক পয়েন্ট মানে বলতে পারি 0.25% রাখা হয়। অর্থাৎ এখানে তোমরা দেখতে পেলে যে রিপো রেট হচ্ছে 6.5%, তার মানে আমরা বলতে পারবো রিভার্স রিপো রেট কত? এখানে আরো 0.25 বাড়বে, মানে 6.75 হয়ে যাবে, 6.75 হয়ে যাবে। ওকে, এখন এই জিনিসটিকে দেখো, এখানে যেটি মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি 2011 সালে তৈরি করা হয়েছিল, মেনলি এটি এমার্জেন্সি, অথবা আমরা বলতে পারি রিপো রেট ইউজ করার পরেও যখন একটি, যাকে বলে আমরা ব্যাকডোর হিসেবে ইউজ করি, মানে এমার্জেন্সি যখন ব্যাংকের লিকুইডিটি প্রয়োজন হয় তখন এই এমএসএফ ইউজ করা হয়। আর সেকেন্ড নাম্বার অপশনে, আন্ডার দ্য স্কিম ব্যাংক ক্যান বরো overnight up to 1% of their net demand and time liabilities। মানে কি? মানে হচ্ছে এখানে যে ডিমান্ড অ্যান্ড টাইম লিয়াবিলিটিস, ডিমান্ড অ্যান্ড টাইম লিয়াবিলিটিস মানে কি? মানে হচ্ছে সেভিংস কারেন্ট অ্যাকাউন্ট, যেটি হচ্ছে ডিমান্ড, আর টাইম লিয়াবিলিটিস মানে হচ্ছে যেমন ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এদের যে বিয়োগফল, এদের যে বিয়োগ করে আমরা যে নেট অ্যামাউন্ট পাবো তার আপ টু 1% বড় করা যেতে পারে। তার মানে এটিও ঠিক, এই দুটোই ঠিক। আবার কি? দ্য মিনিমাম অ্যামাউন্ট হুইচ ক্যান বি অ্যাক্সেসড থ্রু এমএসএফ, যেহেতু এমার্জেন্সির জন্য এটিকে ইউজ করা হয়, ব্যাংকে ইউজ করে, সেক্ষেত্রে 1 কোটি এখানে মিনিমাম অ্যামাউন্ট এখান থেকে তুলে নেওয়া যাবে, এখান থেকে নেওয়া যাবে এমএসএফ থেকে মিনিমাম। ক্লিয়ার? এটিও ঠিক আছে। ব্যাংক ক্যান বরো থ্রু এমএসএফ অন অল ওয়ার্কিং ডেজ। প্রথমত সানডে, এই সানডে তো বাদ যায়, এটা তো ওয়ার্কিং ডেজ নয়, তার সঙ্গে স্যাটারডেও
এখানে স্যাটারডেও এখানে ওয়ার্কিং ডেজ হিসেবে ধরা হয় না। ওকে, তার মানে এখানে যেটা বলা হচ্ছে ব্যাংক ক্যান বরো থ্রু এমএসএফ অন অল ওয়ার্কিং ডে, প্রত্যেকটা ওয়ার্কিং ডেতে এটিকে আমরা ইউজ করতে দেখি। তার মানে এখানে ডি নাম্বার অপশনস এটি ভুল। ক্লিয়ার? ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম ইমপ্লাইড ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, এই ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মে কি কি হয়? মোর লোন টু প্রায়োরিটি সেক্টর, মোর ফিসক্যাল মনিটরি লিঙ্ক, ডিক্রিজ ইন ACLR, আর আছে নান অফ দ্য অ্যাবভ। প্রথমত এখানে যেটি আছে যে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, এক্ষেত্রে আমরা ফিসক্যাল আর মনিটারি এর লিঙ্ক দেখতে পাই। ফিসক্যাল পলিসি মানে কি? মানে হচ্ছে গভর্নমেন্টের স্পেন্ডিং, ট্যাক্সেশন, এই সমস্ত কিছু যখন ইন্ডিয়ান ইকোনমিক ইনফ্লুয়েন্স করে সেটিকে আমরা ফিসক্যাল পলিসি বলতে পারি। মনিটারি পলিসি কি? RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে যখন মানি সাপ্লাই দেওয়া হয় বা তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে যখন ইন্ডিয়ান ইকোনমিকে ইনফ্লুয়েন্স করা হয়, ইনফ্লেশনকে যখন কন্ট্রোল করা হয়, সেটিকে আমরা মনিটারি সেক্টর বলতে পারবো। ওকে, তাহলে এখানে যেটি বলা আছে ফিসক্যাল আর মনিটারি লিঙ্ক, সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম। ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস কম্প্রাইজেস অফ ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে কি কি হচ্ছে? গোল্ড SDR, গোল্ড SDR, দেখো গোল্ড SDR মানে কি? গোল্ড তো আছে আমরা জানি, আর তার সঙ্গে SDR মানে স্পেশাল ড্রয়িং রাইটস, যেটি হচ্ছে ইন্টারন্যাশনাল রিজার্ভ অ্যাসেটস। ওকে, এই দুটোই আমরা বলতে পারবো যে ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জের মধ্যে রয়েছে। আর কি? রিজার্ভ ট্রান্সপোজিশন ইন দ্য IMF, এই রিজার্ভ ট্রান্সপোজিশন এটি কি? এটি একটি কোটা প্রত্যেকটা কান্ট্রি থাকে, এটিও আমরা বলতে পারবো IMF এর সাথে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সাথে। এটিও আমরা, এগুলো আমরা আলাদা আলাদা কোনো ক্লাসে একটু ডিটেলসে আলোচনা করবো। ওকে, এখন আমরা একটু তাড়াতাড়ি করছি, 100টা অনেকগুলো যেহেতু প্রশ্ন আছে। তাহলে রিজার্ভ পজিশন ইন দ্য IMF, এটিও আমাদের ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে পড়ে। আবার কি? ফরেন কারেন্সি অ্যাসেটস, ফরেন কারেন্সি অ্যাসেটস, যে ফরেন কারেন্সিগুলো হোল্ডিং করে রাখা হয় সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে, সেন্ট্রাল ব্যাংক মানে কি RBI এর মাধ্যমে হোল্ডিং করে রাখা হয়, সেগুলো কি? সেগুলো আমরা বলতে পারি ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। তাহলে অল অফ দ্য অ্যাবাভ। ক্লিয়ার? দ্য কারেন্ট রেট অফ CRR, ক্যাশ রিজার্ভ রেশিও, আগের দিন বলেছি ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও মানে হচ্ছে একটি ব্যাংকের সাথে যত ডিপোজিট হয় সারাদিনে, ধরো 100 টাকা ডিপোজিট হলো, তার মধ্যে কিছু একটা পার্সেন্টেজ, ধরো 4% CRR, মানে 4 টাকা RBI এর সাথে এটিকে ডিপোজিট রাখতে হবে, মানে RBI রাখতে হবে RBI এর সাথে। ওকে, আর এই মুহূর্তে কত? এই CRR ক্যাশ রিজার্ভ রেশিও সেটি হচ্ছে 4.5%। ওকে, চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, এখানে যে অপশনসগুলো রয়েছে এই অপশনসগুলোর মধ্যে কোনটি ট্রু নয়? ব্যাংক রেট ইজ দ্য ইন্টারেস্ট রেট হুইচ RBI চার্জেস অন ইটস লং টার্ম লেন্ডিং। দেখো এই যে আগের রেটগুলো বললাম, এখানে যে রিপো রেট বা রিভার্স রিপো রেট, আরো যে রেটসগুলো রয়েছে তার মধ্যে আমরা ব্যাংক রেট, এই ব্যাংক রেটকে কি বলতে পারবো? ব্যাংক রেটকে বলতে পারবো যখন একটা কমার্শিয়াল ব্যাংক 90 দিন বা তার বেশি টার্মের জন্য RBI থেকে যখন লেন্ড করে, কিন্তু এখানে কোনো কোল্যাটারাল ইউজ করা হয় না। রিপো রেটের ক্ষেত্রে কোল্যাটারাল ইউজ করতে দেখেছিলাম, শর্ট টাইম ফান্ডিং, কিন্তু ব্যাংক রেটের ক্ষেত্রে আমরা কোনো কোল্যাটারাল ইউজ করতে দেখি না, এবং 90 ডেজের উপরে সাধারণত এটি লং টার্ম হিসেবে ধরা হয়। তাহলে আমরা বলতে পারবো যে উইদাউট কোল্যাটারাল যখন ব্যাংক RBI থেকে লিকুইডিটি নিচ্ছে, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে ব্যাংক রেট। তাহলে এখানে কোনটি ট্রু নয়? ব্যাংক রেট ইজ দ্য ইন্টারেস্ট রেট হুইচ RBI চার্জেস অন ইটস লং টার্ম লেন্ডিং, যখন লং টার্মের জন্য লেন্ড করছে সেখান থেকে যে চার্জ ইন্টারেস্ট পাচ্ছে ব্যাংকের থেকে RBI, সেটি হচ্ছে ব্যাংক রেট। তার মানে প্রথমটি একদম ঠিক। দ্বিতীয় কি আছে? দ্য রেট ওয়াজ রিঅ্যালাইন্ড with the MSF marginal standing facility by the RBI in February 2012। সাধারণত এই যে MSF মানে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি আর তার সাথে ব্যাংক রেট, এটিকে অ্যাট পার রাখা হয়। অ্যাট পার মানে কি? একদম সামনাসামনি রাখা হয়, মানে এদের রেট। মানে এই মুহূর্তে আমরা বলতে পারবো যে ব্যাংক রেট কত? ব্যাংক রেট হচ্ছে 6.75%। আবার আমরা বলতে পারবো যে MSF বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি কত? 6.75%। একটু আগে বললাম যে রিপো রেটের থেকে 25 বেসিস পয়েন্ট এটিকে রাখা হয় MSF কে। আর সিমিলারলি আমরা দেখতে পাই ব্যাংক রেটের ক্ষেত্রেও মানে সেম। এটি কত সালে রিঅ্যালাইন করা হয়েছিল, মানে সেম রাখা হয়েছিল 2012 থেকে। আবার কি? দ্য ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটসেট্রা বরো থ্রু দিস রুট এক্সেপ্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছাড়া
প্রত্যেকে তারা বড় করে। প্রথমত আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও দেখতে পারি যে ব্যাংক রেট ইউজ করে সেখান থেকে বড় করছে, তার মানে ভুল কোনটি? সি। আর কি দ্য রেট হ্যাজ ডাইরেক্ট ইম্প্যাক্ট অন লং টার্ম লেন্ডিং অ্যাক্টিভিটিস, যেহেতু এটি লং টার্মের জন্য এটিকে লেন্ড করা হচ্ছে, তার মানে আমরা বলতে পারবো যে এটি লং টার্মের জন্য এটি ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলছে। ক্লিয়ার? চলো নেক্সট। Which of the following is not a function of the Reserve Bank of India? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কোনটি ফাংশন হয়? ব্যাংক অফ ইস্যু আমরা জানি যে কয়েন অথবা এক টাকার যে নোট সেটিকে ছাড়া সমস্ত কারেন্সি সেগুলোকে ইস্যু করে ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তার মানে প্রথমটি একদম ঠিক। এখানে যেটি বলা হচ্ছে কোনটি ফাংশন নয়, প্রথমটি ঠিক। ব্যাংকার্স ব্যাংক অ্যান্ড লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট, আমরা জানি সমস্ত ব্যাংক কোথা থেকে যখন লিকুইডিটি পাবে না, কোথা থেকে যখন কোনো মানি পাবে না, সেক্ষেত্রে আমরা জানি আরবিআই এর কাছ থেকে, আরবিআই একদম শেষ ভরসা। তার মানে এটিও ঠিক। এজেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্ট, এটি ভুল। তার মানে আমাদের যেটি বলেছে কোনটি ফাংশন নয়, এটি ভুল। অ্যানাউন্সেস দ্য ক্রেডিট অ্যান্ড মনিটারি পলিসি অফ দ্য ইকোনমি, ক্রেডিট অ্যান্ড মনিটারি পলিসি আমরা জানি যে আরবিআই এর মাধ্যমে সেটিকে অ্যানাউন্স করা হয়। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাজ পার আরবিআই মিনস, দেখো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে হচ্ছে আমাদের যে কমন মানুষ, সেই কমন মানুষ প্রত্যেকে আমরা জানি যে ব্যাংকিং সার্ভিসের সাথে সবাই যুক্ত নয়। এখন প্রত্যেক মানুষকে যদি ব্যাংকিং সার্ভিসের মধ্যে আনা হয় তবে আমরা বলবো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। কি কি অপশনস আছে? গ্রেটার কনজিউমার প্রোটেকশন ফর নিউলি ইনক্লুডেড কাস্টমার্স, নতুন যে কাস্টমার্স আছে তাদের কনজিউমার প্রোটেকশন, এটি যখন দেওয়া হবে কনজিউমার প্রোটেকশন, এটিকে আমরা বলতে পারবো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। আবার কি? অ্যান্ড ইজিলি অ্যাক্সেসড অ্যান্ড স্পিডি গ্রিভেন্স রিডার্সাল প্রসেস, মানে কি কোনো ব্যাংকিং এর প্রবলেম হলো তার সেই গ্রিভেন্সকে যখন স্পিডি সেটিকে অ্যাড্রেস করা হয়, মানে সেটিকে সলিউশন দেওয়া হয়, সেটিকে আমরা বলতে পারবো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এক্সপান্ডেড দ্য এফোর্টস অন ফাইন্যান্সিয়াল লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসি আমরা জানি যে ফাইন্যান্সিয়াল লিটারেসি খুব অবস্থা শোচনীয় আমাদের দেশে, তার কারণ অনেক বেশি পরিমাণে এখানে স্ক্যাম হয় এবং সাধারণ মানুষ এর মধ্যে যাকে বলে ফেসে যায়। তো আমরা জানি যে লিটারেসি খুব একটা নেই, তো স্বাভাবিকভাবে যখন এক্সপান্ড করা হয় ফাইন্যান্সিয়াল লিটারেসি, সেটিকে আমরা বলতে পারবো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। অল অফ দ্য অ্যাবভ, প্রত্যেকটা। ক্লিয়ার? ইনফ্লেশন ক্যান বি কন্ট্রোল বাই দিস মেথড, দেখো ইনফ্লেশন কি? ইনফ্লেশন হচ্ছে মার্কেটে প্রচুর পরিমাণে যখন মানি বা লিকুইডিটি থাকে তখন ইনফ্লেশন হয়। তাহলে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে? কন্ট্রোল করতে গেলে মার্কেট থেকে লিকুইডিটি তাকে তুলে নিতে হবে। কিভাবে তোলা যেতে পারে? যদি আমরা এসএলআর, সিআরআর এগুলোকে বাড়িয়ে দিই, অর্থাৎ এগুলো যে ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায়, তবে আমরা জানি স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও বা যেই সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, এগুলো যদি বেড়ে যায় তবে জানি যে ব্যাংক বেশি ইন্টারেস্টে আরবিআই থেকে টাকা নেবে না। কিন্তু এখানে রিডিউসিং বলেছে, তার মানে এই প্রথম দুটি ভুল। ব্যাংকের কাছে যদি কম টাকা থাকে তাহলে কম টাকা ধার দেবে মানুষকে, এবং মানুষকে যদি কম টাকা ধার দেয় তার মানে মার্কেটে কম টাকা থাকবে। অর্থাৎ ব্যাংক রেটকে যদি বাড়িয়ে দিই তাহলে ব্যাংকের কাছে কম টাকা থাকবে, ব্যাংকের কাছে কম টাকা মানে মানুষের কাছে কম টাকা, অর্থাৎ মার্কেট থেকে লিকুইডিটি কমিয়ে দেওয়া হয়েছে, ইনফ্লেশন অটোমেটিক কমে যাবে। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারবো ইনক্রিজিং ব্যাংক রেট। নিউ মানি সাপ্লাই ইজ ক্রিয়েটেড হোয়েন, নিউ মানি সাপ্লাই এটি কখন ক্রিয়েট হয়? লোন ফ্রম দ্য আরবিআই ইনক্রিজেস, আরবিআই থেকে যখন লোন বাড়ানো হয় সেক্ষেত্রে নতুন মানি সাপ্লাই হয় না। কখন বাড়ে? কমার্শিয়াল ব্যাংক যখন লোন দেয় তখন, মানে হচ্ছে কমার্শিয়াল ব্যাংক যখন পাবলিককে বা কোনো ইনস্টিটিউশনকে যখন লোন দেয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে কমার্শিয়াল ব্যাংকের এই লোন দেওয়ার ফলে নতুন মানি সেটি ক্রিয়েট হচ্ছে। আবার কি? লোন ফ্রম দ্য পাবলিক ইনক্রিজেস, তার মানে দেখো এখানে আমরা বলতে পারবো যে অপশন বি হচ্ছে কমার্শিয়াল ব্যাংক যখন লোন দিচ্ছে তখন আমাদের মানি সাপ্লাই সেটি বেড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে ইনফ্লেশন হওয়ার চান্স আছে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, কোড দ্য ইনকারেক্ট ওয়ান, এখানে যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে কোনটি ইনকারেক্ট? সোর্সেস অফ লং টার্ম ফাইন্যান্স অফ প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, দেখো লং টার্মের জন্য প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তারা কোথা থেকে তাদের যে টাকা দরকার, তাদের যে মানি দরকার বা লিকুইডিটি দরকার, সেগুলো কোথা থেকে পায়? মানে ফাইন্যান্স দরকার। এক্ষেত্রে দেখো শেয়ারস, ডিবেঞ্চার্স, লোন ফ্রম দ্য ডেভেলপমেন্ট ব্যাংকস আর লোন ফ্রম দ্য আরআরবিস। প্রথমত শেয়ার, আমরা জানি শেয়ার মার্কেটে তাদের যে শেয়ার, কোম্পানির শেয়ার, সেটিকে বিক্রি করা হয় যাতে মানুষ সেগুলো কেনে এবং সেখান থেকে টাকা ওঠে, তার মানে একদম ঠিক। আবার কি ডিবেঞ্চার্স মানে কি? ডিবেঞ্চার্স মানে কি? ডিবেঞ্চার্স হচ্ছে একটি বন্ড বলতে পারি, মানে ফিক্সড ইন্টারেস্ট রেটের একটি বন্ড, কিন্তু সেক্ষেত্রে কোনো ওনারশিপ থাকে না, যারা এটিকে হোল্ড করে তাদের কোনো ওনারশিপ থাকে না, তার মানে নো ওনারশিপ। কিন্তু আমরা শেয়ারের ক্ষেত্রে বলতে পারবো ওনারশিপ রয়েছে।
আবার কি লোন ফ্রম ডেভেলপমেন্ট ব্যাংকস, আমরা জানি যে নানান ধরনের যে ডেভেলপমেন্ট ব্যাংকগুলো রয়েছে, নাবার্ড, তারপর আইডিবিআই, সিডবি, এই সমস্ত থেকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে লং টার্ম ফাইন্যান্স পাওয়া যায়। আর আছে আরআরবিস, রিজিওনাল রুরাল ব্যাংকস, প্রথমত রিজিওনাল রুরাল ব্যাংকস থেকে সাধারণত এই প্রাইভেট সেক্টরে লং টার্ম লোন দেওয়া হয় না, ওকে, ফাইন্যান্স দেওয়া হয়। কমার্শিয়াল ব্যাংকস, আর কমার্শিয়াল ব্যাংক কি, কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে কি কি হয়, কমার্শিয়াল ব্যাংকস মেইনলি শর্ট টার্ম লেন্ডিং, মানে হচ্ছে কমন মানুষ, সাধারণ মানুষ, ছোট ছোট ব্যবসা, সেক্ষেত্রে ছোট ছোট অল্প কিছু বছরের জন্য যখন লেন্ডিং দেওয়া হয়, ফাইন্যান্স দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে কমার্শিয়াল ব্যাংকিং। আমাদের যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো আমরা বলতে পারি কমার্শিয়াল ব্যাংক। আচ্ছা, এখানে যে অপশনসগুলো রয়েছে কোনটি সঠিক, দ্য অনলি সোর্সেস অফ লং টার্ম ফাইন্যান্স ফর দ্য ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রির জন্য শুধুমাত্র একটি সোর্স রয়েছে কমার্শিয়াল ব্যাংক, এটি একদমই কথাটা ভুল। আর একটু আগে আমরা জানি যে ইন্ডাস্ট্রির জন্য শেয়ার্স, ডিবেঞ্চার্স, এই সমস্ত কিছুকে আমরা ইউজ করতে দেখি। আবার কি ওয়ান অফ দ্য সোর্সেস অফ দ্য লং টার্ম ফাইন্যান্স, দেখো সাধারণত কমার্শিয়াল ব্যাংক শর্ট টার্ম লেন্ডিং দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা লং টার্ম লেন্ডিংও দিতে দেখি। তার মানে আমরা বলতে পারবো ওয়ান অফ দ্য সোর্সেস অফ দ্য লং টার্ম ফাইন্যান্স ইউজুয়ালি ডোন্ট গেট ইনভলভড ইন টার্ম লেন্ডিং। টার্ম লেন্ডিং মানে কি, টাইম লেন্ডিং, ঠিক আছে। টার্ম লেন্ডিং মানে হচ্ছে ডিমান্ড ডিপোজিট যেমন হয়, টার্ম ডিপোজিট যেমন হয়, টার্ম লেন্ডিং মানে হচ্ছে একটি বৃহৎ সময়ের জন্য যখন এটাকে দেওয়া হয়। দেখো আমি একটু আগে বললাম যে কমার্শিয়াল ব্যাংক সাধারণত অল্প বছরের জন্য বা শর্ট টার্মের জন্য ফাইন্যান্স দেয়, প্রোভাইড করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা লং টার্মের জন্য দিতে দেখি। CRR ইনস্ট্রুমেন্ট অ্যাপ্লাইজ অন, CRR মানে কি, ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও মানে কি, একটু আগে বললাম যে ব্যাংক যতটা ডিপোজিট হয় প্রত্যেকদিন তার কিছু একটা পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ এখন যেমন 4.5% ক্যাশ রিজার্ভ রেশিও, এটা 100%-এর মধ্যে 4.5% সেটা জমা রাখতে হয় আরবিআই এর সঙ্গে। তাহলে CRR ইনস্ট্রুমেন্ট অ্যাপ্লাইজ অন কাদের উপর অ্যাপ্লাই হবে, স্কেডিউল কমার্শিয়াল ব্যাংক, সমস্ত যে স্কেডিউল কমার্শিয়াল ব্যাংকসগুলো রয়েছে সেই স্কেডিউল কমার্শিয়াল ব্যাংকের। আবার কি এখানে বলা আছে বি এ অ্যান্ড দ্য ইনভেস্টমেন্ট কোম্পানিজ, মানে এই এ অপশন তার সঙ্গে ইনভেস্টমেন্ট কোম্পানিজ, ইনভেস্টমেন্ট কোম্পানিজের সাথে সাধারণত CRR ইনস্ট্রুমেন্টকে অ্যাপ্লাই করা হয় না। CRR অ্যাপ্লাইজ অন দ্য নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, মানে হচ্ছে NBFCs, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল যে সেক্টর, সেক্ষেত্রে ইউজ করা হয়, এটিও করা হয় না। তার মানে আমরা বলতে পারবো শুধুমাত্র স্কেডিউল কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে CRR ইউজ করা হয়, ওকে, CRR ইউজ করা হয়। CRR as an instrument of credit control is usually highly effective, not at all effective but partially effective. প্রথমত কোনো কিছুই যে আমরা একদম হাইলি এফেক্টিভ এই ধরনের জিনিসটা বলা ভুল, কারণ ইকোনমি একটি ম্যাক্রো ইকোনমি যেটা একটা গ্রেটার কনসেপ্ট, সেক্ষেত্রে নানান ধরনের ফ্যাক্টর কাজ করে, ওকে। তাই আমরা বলতে পারবো এখানে পার্সিয়ালি এফেক্টিভ এই CRR পার্সিয়ালি এফেক্টিভ কেন, কারণ সেক্ষেত্রে আমরা একটু আগে বললাম CRR কি, কারণ CRR এর ছাড়াও গভর্নমেন্ট পলিসি, গ্লোবাল ইকোনমিক কন্ডিশনস, বা বলতে পারো কনজিউমার বিহেভিয়ার, মানে হচ্ছে মানুষজন কিভাবে বিহেভ করছে, কিভাবে ডিপোজিট করছে, কিভাবে তুলছে, এই সমস্ত কিছু ডিপেন্ড করছে এই ক্রেডিট কন্ট্রোলকে তারা প্রভাবিত করছে। তার মানে আমরা বলতে পারবো যে CRR পার্সিয়ালি এফেক্টিভ। ট্রেজারি বিলস আর ইনস্ট্রুমেন্টস অফ গেটিং ক্রেডিট ফর সাচ পিরিয়ড। ট্রেজারি বিলস এর মাধ্যমে আমরা শর্ট টার্ম ক্রেডিট পাই। ট্রেজারি বিল সাধারণত এই ট্রেজারি বিলকে আমরা বলতে পারি যে ডেট ইনস্ট্রুমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এটিকে ইস্যু করা হয়। আর এটিকে কখন কখন ইস্যু করা হয়, 91 ডেজ, 182 ডেজ, 364 ডেজ, ওকে। মানে এটি হচ্ছে মানি মার্কেটের একটি ইনস্ট্রুমেন্ট, ওকে। চলো নেক্সট, ক্যাশ রিজার্ভ রেশিও অ্যান্ড স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও were most used in pre-reformed period. Pre-reform মানে কি, এলপিজির কথা বলা হয়েছে, মানে হচ্ছে 1991-এ পিবি নরসিংহ রাও প্রাইম মিনিস্টার এট দ্য টাইম অফ পিবি নরসিংহ রাও, তার সাথে ফাইন্যান্স মিনিস্টার মনমোহন সিং, সেই সময় এলপিজি যে রিফর্ম এসেছিল, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, এই যে রিফর্ম, তার আগে আমরা মেনলি এই CRR ক্যাশ রিজার্ভ রেশিও আগে বললাম, SLR স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও আগে বললাম, এগুলো মেনলি ইউজ করা হতো। কিন্তু 1991-এর পর কি আসে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই MSF বলা হলো যে 1992-তে এটিকে ইন্ট্রোডিউস করা হয়। রিপো রেট, রিভার্স রিপো রেট, এগুলোকে ইউজ করতে দেখি, ওকে। তাহলে আমরা বলতে পারবো যে প্রি রিফর্মে এগুলো ইউজ করা হতো CRR SLR, পরবর্তী ক্ষেত্রে MSF, রিপো রেট, রিভার্স রিপো রেট ইউজ করা হয়, অর্থাৎ স্টেটমেন্ট ট্রু। ওপেন মার্কেট অপারেশন, এই ওপেন মার্কেট অপারেশন কি, দেখো ওপেন মার্কেট অপারেশন এর মাধ্যমে কি করা হয়, এটিকে আমরা বলতে পারি যে একটি মনিটারি পলিসি, সেই মনিটারি পলিসির মধ্যে ওপেন মার্কেট অপারেশনকে রাখতে পারি। ওপেন মার্কেট অপারেশন আরবিআই এর মাধ্যমে করা হয়, যার মাধ্যমে
বাইং অ্যান্ড সেলিং করা হয় সিকিউরিটিজকে ওপেন মার্কেটে। ওকে, তাহলে দেখো সিকিউরিটিজকে যখন আরবিআই সেল করছে, আরবিআই যখন সিকিউরিটিজকে সেল করছে, সেল করলে আরবিআই এর কাছে কিছু টাকা আসবে, অর্থাৎ অর্থাৎ মার্কেট থেকে লিকুইডিটি শুষে নেবে। তার মানে সেল করলে লিকুইডিটি কমছে, আবার যখন আরবিআই যেই সিকিউরিটি সেটি যখন কিনছে তখন কি হবে, আরবিআই লিকুইডিটি মার্কেটে দিচ্ছে। অর্থাৎ এর মাধ্যমে কি করা হয়, এর মাধ্যমে মনিটারি পলিসি সেটিকে কন্ট্রোল করা হয়। তাহলে আমরা বলতে পারবো এটি একটি ডাইরেক্ট ওয়ে টু কন্ট্রোল ক্রেডিট। এখন তোমরা হয়তো অনেকে অনেক কথা বুঝতে পারছো না যে সিকিউরিটিজ কি বা আরো অন্যান্য যে ওয়ার্ডস গুলো যারা নতুন একেবারে, আমি আলাদা আলাদা ক্লাসে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ওকে, এখন অনেকগুলো প্রশ্ন, এখনো 70টা প্রশ্ন আছে, স্পিডে করছি। চলো নেক্সট। বাই রেপো রেট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই রিপো রেট কি? রিপো রেটের মাধ্যমে আগে বললাম শর্ট টার্ম লেন্ডিং দেওয়া হয় ওভারনাইট, যেখানে একটি কোল্যাটারাল ইউজ করে শর্ট টার্ম লেন্ডিং দেওয়া হয় কোথা থেকে, আরবিআই থেকে ব্যাংকে। যখন দেওয়া হচ্ছে তার মানে কি, লিকুইডিটি বাড়ানো হচ্ছে, মানে ব্যাংক সেই টাকাটা লেন্ড করতে পারবে কমন পিপলকে, কোনো বিজনেসে, অর্থাৎ টাকা দিচ্ছে বেশি মার্কেটে, টাকা অনেকটা চলে আসছে। তাহলে বাই রিপো রেট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করে, ইনজেক্ট লিকুইডিটি ইন দ্য সিস্টেম, লিকুইডিটি বাড়াচ্ছে। অ্যাবজর্ব লিকুইডিটি একদমই না, এটি রিভার্স রিপো রেটের মাধ্যমে হয়, অ্যাবজর্ব করে নেওয়া হয়। শি হেল্পস ইন্ডাস্ট্রিজ ইন গেটিং ফান্ড, ব্যাংকের কাছে যখন টাকা আসছে তার মানে ইন্ডাস্ট্রির কাছেও টাকা আসবে, তার মানে আমরা বলতে পারবো এ এন্ড সি, বোথ অপশনস আর কারেক্ট। মনিটাইজেশন অফ লোনস থ্রু দ্য ইস্যু অফ দ্য ট্রেজারি বিলস ব্রিংস, প্রথমত এই মনিটাইজেশন অফ লোনস এটির মাধ্যমে কি বলা হয়, এটির মাধ্যমে যেটি বোঝানো হয়েছে যে সেন্ট্রাল ব্যাংক মানে আরবিআই, আরবিআই যে কোনো কান্ট্রির হতে পারে, আমাদের ক্ষেত্রে আরবিআই, আরবিআই কি করে, পারচেস করে গভর্নমেন্ট বন্ড। দেখো সেম, আমরা যদি আগের কনসেপ্টের মতো বলি যে গভর্নমেন্ট বন্ড সেটিকে যখন পারচেস করছে, পারচেস করলে কি হবে মার্কেটে লিকুইডিটি, পারচেস করলে স্বাভাবিকভাবে সেখানে কিছু একটা অর্থ প্রদান করতে হবে, মানে টাকা দিতে হবে, সেক্ষেত্রে কি হবে, লিকুইডিটি বাড়বে, লিকুইডিটি বাড়বে। এখন তার মানে আমরা কি বলতে পারবো, ইনক্রিজ মানি সাপ্লাই হবে, মানি সাপ্লাই ইনক্রিজ হবে, প্রথম অপশন। তার মানে মনিটাইজেশন অফ দ্য লোনস থ্রু ইস্যু অফ দ্য ট্রেজারি বিলস ইনক্রিজেস মানি সাপ্লাই, প্রথম অপশন থেকে বলে দিলাম। আবার কি ডিক্রিজ ইন মানি সাপ্লাই, ডিক্রিজ তো হচ্ছে না, ইনক্রিজ ইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এখানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের কোনো ব্যাপার নেই, আর ডি হচ্ছে এ এন্ড সি, তার মানে হবে না, আমরা একদম বলতে পারবো অপশন এ সঠিক। দ্য প্রসেস অফ বিল ডিসকাউন্টিং ইজ, এই জিনিসটা খুব ভালো, এই জিনিসটা ভালো করে দেখো। এই বিল ডিসকাউন্টিং, বিল ডিসকাউন্টিং কি, বিল ডিসকাউন্টিং এটিকে আমরা বলতে পারবো, এখানে যে অপশনসগুলো আছে, লং টার্ম লোন টেকেন বাই কমার্শিয়াল ব্যাংক, ট্রেড ক্রেডিট, আর আছে গভর্নমেন্ট লোন ফ্রম ক্যাপিটাল মার্কেট, আর বোথ এনসি। এই বিল ডিসকাউন্টিং আমরা বলতে পারবো ট্রেড ক্রেডিট। এটি কি, এটি হচ্ছে, এটি মনে করো একটি কোম্পানি, এই কোম্পানি কাস্টমারকে একটি সার্ভিস বা গুডস দিল, এখন কাস্টমার 30 অথবা 60 দিন পর এই টাকাটা 1000 টাকা, মনে করো 1000 টাকা দেবে, কাকে দেবে, 1000 টাকা দেবে ব্যাংকে, 1000 টাকা দেবে ওই কোম্পানিকে। এখন কোম্পানি কিন্তু অতদিন ওয়েট করতে পারবে, কোম্পানির এমার্জেন্সি টাকা দরকার, তাহলে আমরা বলতে পারবো যে যখন ফাইন্যান্স ক্রাঞ্চ হয়ে যায়, প্রবলেম হয়, তখন এই 1000 টাকা ওয়েট করতে পারছে না ব্যাংক কি করবে, এই বিলটি এই মানুষটিকে না দিয়ে এই বিলটি কাকে দেবে, ব্যাংকে দেবে। এই বিলটি তাহলে কাকে দিচ্ছে, ব্যাংকে দিচ্ছে। এই ব্যাংক ধরলাম 980 টাকা এই কোম্পানিকে দিয়ে দিল, কিন্তু 60 দিন পর বা 30 দিন পর এই ব্যক্তি পুরো 1000 টাকা কাকে দিচ্ছে, ব্যাংকে দিচ্ছে। তাহলে ব্যাংক পেয়ে যাচ্ছে 1000 টাকা, কিন্তু ব্যাংক দিয়েছে 980 টাকা, মানে এই যে কোম্পানি তার ইমার্জেন্সি ফান্ড সেটা মোটামুটি উঠে গেছে, কিছুটা কম হয়েছে, বাট মোটামুটি তার যা দরকার ছিল সেটা চলে এসেছে 980 টাকা, অর্থাৎ ব্যাংকে লাভ হলো কত, 20 টাকা। এই যে ডিসকাউন্ট, এই বিল ডিসকাউন্ট, এই কনসেপ্টটাকে আমরা বলতে পারি ট্রেড ক্রেডিট, মানে এই কোম্পানিকে দেওয়া হচ্ছে ট্রেড ক্রেডিট। আর এটি মেনলি কখন দেওয়া হয়,
টেম্পোরারি ক্র্যাশ ক্রাঞ্চ মানে হচ্ছে কোম্পানিতে যখন টাকার ঘাটতি পড়ে বা কোনো দরকার হয় মানে এমার্জেন্সি ফান্ডের জন্য, সেক্ষেত্রে প্রবলেম, আর সেক্ষেত্রে এটি ইউজ করা হয় এই ট্রেড ক্রেডিট, কারণ ক্লায়েন্টের কাছ থেকে 30 বা 60 দিন পরে যে পেমেন্ট পাবে অতদিন ওয়েট করতে পারবে না। ওকে, চলো নেক্সট। দ্য পিরিয়ড টু ইকোনমিক রিফর্ম ইন ইন্ডিয়া। ইকোনমিক রিফর্ম মানে কি 1991 এলপিজি রিফর্মের কথা বলা হয়েছে। এখানে যেটি বলা হয়েছে যে দ্য পিরিয়ড টু ইকোনমিক রিফর্ম ইন ইন্ডিয়া অবজার্ভড কি কি আমরা দেখতে পেয়েছিলাম। Free rate of interest regime, administered rate of interest regime, high profitability of commercial banks। দেখো প্রথমত 1991 এর আগে মানে এই রিফর্মের আগে আরবিআই দ্বারা ব্যাংকগুলোর যে লোন দেওয়া বা ব্যাংকগুলোর যে ইন্টারেস্ট রেট সেই সমস্ত কিছুকে আরবিআই কন্ট্রোল করত, মানে কোনো ফ্রি ফ্লোট সিস্টেম ছিল না, ফ্রি ফ্লোট সিস্টেম ছিল মানে এটাকে অ্যাডমিনিস্ট্রেট করা হতো। কিন্তু 1991 এর পর এটিকে অনেক বেশি ছেড়ে দেওয়া হয়েছে। মার্কেটের ডিমান্ড সাপ্লাই বা বলতে পারবো যে একটি ব্যাংক বা একটি কোম্পানির যে পরিমাণ ইনপুট আউটপুট হবে সেই অনুযায়ী তারা ইন্টারেস্ট রেটকে ফিক্স করবে। ফ্রি ইন্টারেস্ট রেট এটি কখন 1991 এর, তার আগে কি ছিল অ্যাডমিনিস্ট্রেট করা হতো বা ফিক্স একটি ইন্টারেস্ট রেট বলা হয়েছিল এবং একটি স্ল্যাব ছিল, সেই স্ল্যাবের মধ্যে প্রত্যেকটা ব্যাংকে ইন্টারেস্ট রেটকে ফিক্স করতে হবে। কিন্তু আমরা এই ফ্রি ফ্লোট সিস্টেম কখন দেখতে পাই 1991 এর পর। তাহলে এখানে যেটি বলা হয়েছে দ্য period to economic reform in India observe administered rate of interest regime। Okay, chalo next। Indian employment is generated mostly in this sector। দেখো Indian employment এটি মোস্টলি কোথায়, রেজিস্টার্ড সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, আনরেজিস্টার্ড অ্যান্ড আনঅর্গানাইজড সেক্টর। দেখো প্রথমত আনরেজিস্টার্ড আর আরো আনঅর্গানাইজড সেক্টর মানে, আনঅর্গানাইজড সেক্টর মানে কি সাধারণত যেখানে কোনো জব সিকিউরিটি বা আমরা বলতে পারি সেখানে কোনো এফডি পিপিএফ বা বলতে পারি কোনো পেনশন এই সমস্ত কিছু ব্যাপার নেই, জব সিকিউরিটি নেই, কখন চাকরি আছে কখন নেই, এই সমস্ত জায়গা সাধারণত ইন্ডিয়ান এমপ্লয়মেন্ট বেশিরভাগ আমরা দেখতে পাই। ওকে, মেন যে ওয়ার্কফোর্স সেটি কোথায় দেখা যায় আনরেজিস্টার্ড বা আনঅর্গানাইজ সেক্টরে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, দেখো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাজ কি ছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার্স প্ল্যানিং কমিশনের মাধ্যমে যখন তৈরি হতো সেটিকে অ্যাপ্রুভ করতে কে এনডিসি। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে তৈরি করা হয়েছিল 1952। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলকে আমরা বলতে পারবো নন স্ট্যাচুটরি, পার্লামেন্টের মাধ্যমে তৈরি হয়নি, নন কনস্টিটিউশনাল, কনস্টিটিউশনে নেই, এটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তৈরি করা হয়েছিল। কিন্তু 2015-তে যখন নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ যখন প্ল্যানিং কমিশনকে সাবস্টিটিউট করে মানে যখন রিপ্লেস করে, সেই সময় এনডিসির যে কাজ সেই কাজটা অনেকটা স্থিমিত হয়ে গেছে, মানে হচ্ছে কি এনডিসির যে কাজ সেটা অনেকটা কমে গেছে, এখনো আছে বাট সেইভাবে কাজ হয় না। চেয়ারম্যানকে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কারেন্টলি নরেন্দ্র মোদী। Which of the following statement is correct? এখানে যে স্টেটমেন্ট গুলো রয়েছে তার মধ্যে কোনটি কারেক্ট? আরবিআই হ্যাজ ডাইরেক্ট কন্ট্রোল অন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটরিজ। প্রথমত আরবিআই এর কাজ কন্ট্রোল করে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটরিজ, বাট ডাইরেক্ট কন্ট্রোল, এই ডাইরেক্ট কন্ট্রোলের ব্যাপারটা ঠিক নয়, কারণ ডাইরেক্ট কন্ট্রোল এনবিএফসি তারা আরবিআই করে না। আবার কি আরবিআই ডাজ নট কন্ট্রোল এক্সিম ব্যাংক বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। দেখো এখানে কোনটি কারেক্ট সেটি জিজ্ঞেস করা হয়েছে, তার মানে ইনকারেক্ট প্রথমটি। এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক, আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট হয় তাকে কন্ট্রোল করে গিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, অথবা তাকে বলা হয় এক্সিম ব্যাংক। আর এক্সিম ব্যাংক কি? এক্সিম ব্যাংক হচ্ছে আরবিআই দ্বারা রেগুলেটেড, তার মানে এটিও ভুল। আমরা বলতে পারি যে আরবিআই কিছুটা হলেও এক্সিম অ্যান্ড এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংককে কন্ট্রোল করে। আবার কি আরবিআই ডাজ নট হ্যাভ এনি রোল ইন কন্ট্রোলিং ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস। ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিসে আরবিআই এর কোনো রকম ভূমিকা নেই, অবশ্যই রয়েছে ভূমিকা, তার মানে এটিও ভুল। আরবিআই ক্যান কন্ট্রোল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। প্রথমত আরবিআই কিন্তু একদম যে কন্ট্রোল করবে, এই কন্ট্রোল এখানে যেটি বলা হয়েছে যে কোনটি কারেক্ট, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ফরেন যে কারেন্সিগুলো ফরেন এক্সচেঞ্জ সেই রিজার্ভ সেটি কোথায় আছে আমরা জানি যে আরবিআই সেগুলোকে কন্ট্রোল করে, তার মানে অপশন ডি সঠিক। ব্যাংক ন্যাশনালাইজেশন ডিড নট হ্যাভ দিস ইম্প্যাক্ট। ব্যাংক ন্যাশনালাইজেশন কখন হয়েছিল? দুবারে হয়েছিল। একবার হয়েছিল 1969 14টা ব্যাংক, পরে হয়েছিল 1980-তে 6টি ব্যাংক। ন্যাশনালাইজেশন মানে প্রাইভেট থেকে পাবলিক ব্যাংক করা হয়েছিল, এখন
অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী। এখন যেটা বলা হয়েছে যে এর ইম্প্যাক্ট কি কি হয়নি, মানে কোনটা ইম্প্যাক্টে পড়েনি, এর প্রভাব পড়েনি। টোটাল ডিপোজিট অফ দ্য ব্যাংকস ইনক্রিজড, কোনটি পড়েনি? প্রথমত এখানে যে ব্যাংকের ডিপোজিট সেটা অনেক বেড়ে গেছিল, কারণ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা কমন মানুষ, সাধারণ মানুষ তারা এর মধ্যে ইনক্লুড হয়েছিল। প্রাইমারি সেক্টর গট মোর লোন দ্যান বিফোর। প্রাইমারি সেক্টর যে প্রাইমারি সেক্টরসগুলো রয়েছে সেগুলো আগে থেকে অনেক বেশি পরিমাণের এখানে লাভ পাচ্ছিল, এখান থেকে উপকৃত হচ্ছিল, তার মানে এটিও ঠিক। ব্রাঞ্চ এক্সপানশন টেক প্লেস, ব্রাঞ্চের অনেক বেশি এক্সপানশন হলে সিকিউরিটি অ্যান্ড সেফটি অফ দ্য ডিপোজিট ডিক্লাইন। সিকিউরিটিজ অ্যান্ড সেফটিজ অফ দ্য ডিপোজিটার্স, যারা ডিপোজিট করছে, যারা কাস্টমার, তাদের কমে গেছিল, একদমই না, অনেক বেড়ে গেছিল, তার মানে অপশন ডি ভুল। লং টার্ম ক্যাপিটাল ফর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর মেইনলি কামস ফ্রম। লং টার্ম ক্যাপিটাল কোথা থেকে আসে? প্রথমেই বললাম শেয়ারস, ডিবেঞ্চার্স, এই সমস্ত জায়গা থেকে আসতে পারে। তো এখানে যে অপশনসগুলো আছে আরবিআই, নাবার্ড, লিড ব্যাংক, আর কি আছে ক্যাপিটাল মার্কেট থেকে আছে। এখানে যেটি আছে ক্যাপিটাল মার্কেট, কি ক্যাপিটাল মানে হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট আমরা বলতে পারি যে স্টক মার্কেট, বন্ড মার্কেট, এই সমস্ত জায়গা থেকে আসতে পারে। ওকে, লং টার্ম। রোল অফ আরবিআই ইন দ্য প্ল্যান পিরিয়ড ফলোড দিস লাইন। প্ল্যান পিরিয়ড মানে কি? এই প্ল্যান পিরিয়ড যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান চলছিল, সেই সময় আরবিআই এর কিছু কিছু রোল ছিল। এক্সপানশন অফ দ্য ডেভেলপমেন্ট লোন, কন্ট্রোল অফ ইনফ্লেশন, আবার কি কন্ট্রোল অফ ক্রেডিট, আবার বলতে পারি অল অফ দ্য অ্যাবাভ। দেখো, রোল অফ আরবিআই ইন দ্য প্ল্যান পিরিয়ড ফলোড দিস লাইন। সেই সময় ডেভেলপমেন্ট লোন মানে যে সমস্ত ডেভেলপমেন্ট হবে, এগ্রিকালচার হতে পারে, স্মল স্কেল হতে পারে, এক্সপোর্ট হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে এক্সপানশন হবে, সেক্ষেত্রে আরবিআই এর ভূমিকা ছিল, একদমই ছিল। কন্ট্রোল অফ ইনফ্লেশনকে স্বাভাবিকভাবে ইনফ্লেশনের জন্য মনিটারি পলিসি, সেটি আরবিআই এর মাধ্যমে, এটিও ঠিক। কন্ট্রোল অফ ক্রেডিট মানে কি লিকুইডিটি কম বেশি কোথায় দেওয়া হবে, কোথায় তুলে নেওয়া হবে, সমস্ত কিছু ঠিক করে কি আরবিআই, একদম ঠিক, অল অফ দ্য অ্যাবাভ, প্রত্যেকটা ঠিক। ইন্ডিয়ান কারেন্সি টোটালি কনভার্টেবল ইন ক্যাপিটাল কারেন্ট অ্যাকাউন্ট, আর কি পার্সিয়ালি কনভার্টেবল ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট, নট কনভার্টেবল ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো, আগের ক্লাসে আমরা কিছুটা আলোচনা করেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে হচ্ছে এফডিআই বা এফআইআই ক্যাপিটাল অ্যাকাউন্ট। সেক্ষেত্রে ক্যাপিটাল অ্যাকাউন্ট এর যে ফরেন কারেন্সির সাথে ইন্ডিয়ান কারেন্সির কনভার্টেবিলিটি, এটি কিন্তু পার্সিয়াল, এখনো টোটাল। এফডিআই এফআইআই সেক্ষেত্রে বলতে পারবো, কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট মানে কেউ ধরো সার্ভিস করছে বা গুডস অ্যান্ড সার্ভিস, নর্মাল সার্ভিস বা তার সঙ্গে আমরা বলতে পারি গুডস অ্যান্ড সার্ভিস, সেক্ষেত্রে ফরেন কারেন্সি এলো, সেক্ষেত্রে ফরেন কারেন্সি এবং ইন্ডিয়ান কারেন্সির যে এক্সচেঞ্জ, সেটা কিন্তু একদম টোটাল বা ফুল সম্ভব। তাহলে ফুল সম্ভব কোথায়? কারেন্ট অ্যাকাউন্টে। ক্যাপিটাল অ্যাকাউন্টে কি পার্সিয়াল। ওকে, তার মানে আমরা বলতে পারবো ইন্ডিয়ান কারেন্সি ইজ পার্সিয়ালি কনভার্টেবল ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট। নাবার্ড প্রোভাইডস হেল্প বাই, দেখো নাবার্ড মানে কি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। কত সালে এটিকে তৈরি করা হয়েছিল? 1982 12 জুলাই। খুব কমন প্রশ্ন। এখন আমরা জানি যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্টের জন্য এই নাবার্ডকে স্ট্যাবলিশ করা হয়েছিল পার্লামেন্টের অ্যাক্টের দ্বারা, মানে এটি স্ট্যাচুটারি একটি অর্গানাইজেশন। কি হেল্প করে এর মাধ্যমে, কি হয়? গিভিং এগ্রিকালচারাল রেমিটেন্স ফেসিলিটিস, একটু আগে বললাম যে এগ্রিকালচার রিলেটেড, তার মানে প্রথমটা একদম সঠিক। ডিসকাউন্টিং বিল, একটু আগে যে ডিসকাউন্টিং বিলের কথা বলছিলাম, এখানে ডিসকাউন্টিং বিলের কোনো আমরা দেখতে পাই না। আবার কি গিভিং টার্ম লোন টু ব্যাংকস, ব্যাংকে টার্ম লোন দেয় অনেক দিনের জন্য, একদমই না। গিভিং ডাইরেক্ট লোনস টু ইন্ডাস্ট্রিজ, ডাইরেক্ট লোন ইন্ডাস্ট্রিকে দেয়, সেটিও না। তার মানে আমরা বলতে পারবো যে অপশনস এ গিভিং এগ্রিকালচার রিফাইন্যান্স ফেসিলিটি, সেটি ঠিক। রুরাল ক্রেডিট ইন ইন্ডিয়া কামস মেইনলি ফ্রম, দেখো রুরাল ক্রেডিট, এই রুরাল ক্রেডিট কোথা থেকে আসে? আরআরবি বা রিজনাল রুরাল ব্যাংকস, না কমার্শিয়াল ব্যাংকস, যে কনভেনশনাল ব্যাংকস, আর কি কোঅপারেটিভ ব্যাংকস, মানি লেন্ডার্স। দেখো মানি লেন্ডার্স মানে কি? মানি লেন্ডার্স মানে যে প্রাইভেট মানুষজন রয়েছে যারা ফাইন্যান্স ধার দেয় অনেক হাই সুদে, তাদের বলা হয় মানি লেন্ডার্স। সেক্ষেত্রে সাধারণত ব্যাংকের থেকে যে কম পার্সেন্টে সুদ পেত, অনেক বেশি সুদে এই মানি লেন্ডার্সদের কাছ থেকে রুরাল ক্রেডিট নিতে বাধ্য হয়, লোন নিতে বাধ্য হয়। ব্যাংক ন্যাশনালাইজেশন অবজার্ভ ডিসবার্সমেন্ট অফ লার্জ পার্ট অফ প্রায়োরিটি সেক্টর লোন টু, দেখো ব্যাংক ন্যাশনালাইজেশনের ফলে
লার্জ পোর্শনের যে লোন বা আমরা বলতে পারি ফাইন্যান্স, সেটি কাকে দেওয়া হয়েছে? স্মল ফার্মার্স, বিগ ফার্মার্স, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ বা হাউস হোল্ড অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ। প্রথমত এখানে যে প্রায়োরিটি সেক্টরের কথা বলা হয়েছে, প্রায়োরিটি সেক্টরের মধ্যে মেনলি 8টি প্রায়োরিটি সেক্টর আছে। কি কি? এগ্রিকালচার, এমএসএমই, তারপর হাউসিং, আরও কিছু কিছু রয়েছে। এর মধ্যে আমরা বলতে পারবো যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, স্মল স্কেল যে ইন্ডাস্ট্রিজ ব্যাংক ন্যাশনালাইজেশন হওয়ার পর থেকে লোন বা বলতে পারো ফাইন্যান্স এগুলো অনেক বেশি পরিমাণে বাড়ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। আরবিআই ইউজেস রিভার্স রিপো টু অ্যাবজর্ব লিকুইডিটি। অনেকবার বলে দিয়েছি, আগে বললাম যে রিভার্স রিপোর মাধ্যমে কি করা হয়? ব্যাংক থেকে আরবিআই লিকুইডিটি শোষণ করে নেয়, তার মানে লিকুইডিটি কমে যায় মার্কেটে, অর্থাৎ অ্যাবজর্ব করে। একদম ট্রু। রেসপন্সিবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্স লাইজ অন দ্য ফলোইং ইনস্টিটিউশন। একটু আগে বললাম নাবার্ড, এই নাবার্ড মানে কি? ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক ফর এগ্রিকালচারাল যে বোর্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। সেক্ষেত্রে কি এখানে এগ্রিকালচার আর রুরাল ডেভেলপমেন্টের কথা আমরা পাই। তাহলে এখানে যে রেসপন্সিবিলিটি এটি কার? এটি হচ্ছে নাবার্ডের। ইন দ্য ইন্ডেক্স অফ 8 কোর ইন্ডাস্ট্রিজ হুইচ অফ দ্য ফলোইং ইজ গিভেন। দেখো 8 কোর ইন্ডাস্ট্রিজ মানে কি? 8 কোর ইন্ডাস্ট্রিজ এগুলো আমরা কোনো একটা আলাদা যে ক্লাস সেখানে আলোচনা করব, কার কিরকম পার্সেন্টেজ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা জানি যে 8 কোর ইন্ডাস্ট্রিজ, যেখানে কিছু কিছু আমরা যদি বলি যেমন কোল, স্টিল, ইলেকট্রিসিটি, ন্যাচারাল গ্যাস, সিমেন্ট, ফার্টিলাইজার্স। এর মধ্যে ফার্টিলাইজার্সের যে পার্সেন্টেজ মানে ওয়েট, সে ওয়েটটা অনেক কম। ফার্টিলাইজার্স তার যে ওয়েট সেটা অনেক কম। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট অ্যাক্সিলারেটেড ইন 1980s ডিউ টু 1980s এর দিকে কিসের কারণে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট অনেক বেশি হয়েছিল? ইলেকট্রনিক অ্যান্ড কনজিউমার গুডস, তার জন্য না বেসিক অ্যান্ড হেভি ক্যাপিটাল গুডস। বেসিক অ্যান্ড হেভি যে ক্যাপিটাল গুডসগুলো রয়েছে, মেশিনারিগুলো রয়েছে, তাদের জন্য হয়েছিল না ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি। ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি পরিমাণে বেড়েছিল না স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। প্রথমত সেই সময় কি হয়েছিল? ইলেকট্রনিক অ্যান্ড কনজিউমার গুডস, তার সাথে আমরা বলতে পারি কিছুটা বেসিক অ্যান্ড ক্যাপিটাল যে গুডস সেগুলোর জন্য হয়েছিল। বাট আমরা ইলেকট্রনিক্স অ্যান্ড কনজিউমার গুডস এই 1980s এর দিকে অনেক বেশি পরিমাণে বুমিং একটা পিরিয়ড ছিল, সেই জন্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আমরা দেখতে পাই। আন্ডার PL 480 স্কিম ইন্ডিয়া এন্টার্ড ইনটু দিস প্রোগ্রাম। PL 480 স্কিম কি? এই স্কিম, এই PL মানে কি? PL মানে হচ্ছে পাবলিক ল, পাবলিক ল, পাবলিক ল 480 স্কিম। এই স্কিম যাকে আমরা আবার বলতে পারি ফুড ফর পিস, ফুড ফর পিস। এখন সেই সময় মানে হচ্ছে এটি অলমোস্ট 1954 এর দিকে এই যে স্কিম, এটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার দ্বারা স্টার্ট করা হয়েছিল, যার মাধ্যমে ডেভেলপিং কান্ট্রিজ, সেই সময় নতুন নতুন অনেক রকম ডেভেলপিং কান্ট্রিজ খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছিল, তো সেখানে ফুড গ্রেন, দানা শস্য, সেই সমস্ত নানান দেশে রপ্তানি করা হতো। তাহলে ইন্ডিয়াও 1954 এর এই যে PL 480 এর মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং প্রথম যে ইম্পোর্ট হয় PL এর মাধ্যমে সেটি কত? ইন্ডিয়াতে 1958 এ। তাহলে এখানে ফুড গ্রেন এগুলোকে মেইনলি ইম্পোর্ট করা হতো। তাহলে ইম্পোর্ট অফ অয়েল প্রোডাক্টস, ইম্পোর্ট অফ ফুড গ্রেনস আর এক্সপোর্ট অফ টি আর নান অফ দ্য অ্যাবাভ। তার মানে আমরা বলতে পারবো ইম্পোর্ট অফ ফুড গ্রেনস। ক্লিয়ার? চলো নেক্সট। কনসিডার দ্য ফলোইং স্টেটসম্যান। এখানে যে স্টেটসম্যান গুলো রয়েছে তার মধ্যে কোনটি সঠিক? টি অ্যান্ড স্পাইসেস আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স অফ ইন্ডিয়া। দেখো আমরা জানি যে টি অ্যান্ড স্পাইস আমাদের ইন্ডিয়াতে অনেক বেশি পরিমাণে তৈরি হয়, একদম ঠিক। আবার কি? ইন্ডিয়া হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ার অফ দ্য ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন কাউন্সিল। ইন্ডিয়া হ্যাজ বিন ইলেক্টেড, দেখো ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন কাউন্সিল তার চেয়ারম্যান হিসেবে ইলেক্ট করা হয়েছিল, এটিও ঠিক। দ্য ট্রেড অ্যান্ড এক্সপোর্ট অফ দ্য কমোডিটিস হ্যাজ নট গ্রোন স্টেডিলি। কিন্তু কমোডিটিস মানে কি? কমোডিটিস মানে হচ্ছে র মেটেরিয়াল, এগ্রিকালচারের র মেটেরিয়াল, সেগুলোকে আমরা কমোডিটিস বলতে পারি। এগুলো কিন্তু খুব একটা যে এক্সপোর্ট বা ট্রেড আমরা দেখতে পেয়েছি সেরকম নয়। তার মানে এখানে অল অফ দ্য অ্যাবভ প্রত্যেকটি সঠিক। কনসিডার দ্য ফলোইং, এখানে যে অপশনসগুলো রয়েছে তার মধ্যে কোনটি সঠিক? ইন্ডিয়ান টেক্সটাইলস ইন্ডাস্ট্রিজ কন্ট্রিবিউট অ্যাবাউট 4% অফ দ্য জিডিপি। টেক্সটাইল ইন্ডাস্ট্রি 4% জিডিপিতে কন্ট্রিবিউট করে, একদম ঠিক। দ্য টেক্সটাইল সেক্টর ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রোভাইডার অফ এমপ্লয়মেন্ট। টেক্সটাইল সেক্টর ইন্ডিয়াতে সেকেন্ড লার্জেস্ট প্রোভাইডার, সেটিও ঠিক। আবার কি? ইট কন্ট্রিবিউটস 15% অফ দ্য কান্ট্রিজ এক্সপোর্ট আর্নিংস। আমাদের যে কান্ট্রি 15 মানে এক্সপোর্ট হয় তার মধ্যে 15% এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে আসে। প্রত্যেকটা ঠিক। ওকে, প্রত্যেকটা ঠিক। Which one of the following comes under tertiary sector? দেখো টার্সিয়ারি সেক্টর মানে আগে একদম বলেছিলাম টার্সিয়ারি সেক্টর মানে কি? কটেজ ইন্ডাস্ট্রিজ, মাইনিং, এগ্রিকালচার, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। দেখো এই কটেজ ইন্ডাস্ট্রিকে অ্যাকচুয়ালি আমরা প্রাইমারি অথবা সেকেন্ডারির মধ্যে রাখতে পারি। কেন?
কটেজ সেক্টরের মধ্যে যদি আমরা ধরি এরকম যদি হয় যে ফরেস্ট্রি, ফিশিং অথবা এগ্রিকালচার, এই সমস্তের মাধ্যমে মানুষ যখন কটেজ ইন্ডাস্ট্রিগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলতে পারি প্রাইমারি। সেকেন্ডারি বলতে পারি কি, কিছু কিছু ক্ষেত্রে কোনো কিছু তৈরি করা হচ্ছে, কনস্ট্রাকশন করা হচ্ছে, অথবা পটারি, এই ধরনের কোনো জিনিস, হ্যান্ডমেড পটারি, টেক্সটাইল, এই সমস্ত কিছু তৈরি করা হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি। ক্লিয়ার? আবার কি আছে, মাইনিং। একদম প্রথমে বলে দিয়েছি মাইনিং কি হবে, মাইনিং হবে প্রাইমারি সেক্টর। এগ্রিকালচার কি হবে, এগ্রিকালচার হবে প্রাইমারি সেক্টর, পৃথিবী থেকে আসছে, আর্থ থেকে আসছে। আর ব্যাংকিং ইন্স্যুরেন্স কি হবে, টার্সিয়ারি অথবা সার্ভিস সেক্টর। ওকে, তাহলে আমরা বলতে পারবো সেটি কি, সেটি হচ্ছে টার্সিয়ারি অথবা টার্সিয়ারি, টার্সিয়ারি অথবা সার্ভিস সেক্টর। চলো, টার্সিয়ারি অথবা সার্ভিস সেক্টর। নেক্সট ব্যাংকিং আর ইন্স্যুরেন্স। চলো নেক্সট, মোস্ট অফ দ্য পাবলিক সেক্টর ইউনিটস পারফর্মড উইথ, দেখো মোস্ট অফ দ্য পাবলিক সেক্টর ইউনিটস, আমরা জানি যে পাবলিক সেক্টর ইউনিট এগুলো মেনলি যেহেতু গভর্নমেন্টের দ্বারা এগুলোকে গভর্নমেন্ট কন্ট্রোলড, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু সাবসিডি দেখতে পাই, হাই প্রফিট সাবসিডি, নো প্রফিট নো লস। প্রাইভেটের ক্ষেত্রে সাধারণত হাই প্রফিটের একটা ব্যাপার থাকে, কারণ সেখানে প্রাইভেট এন্টাইটিস থাকে, বাট সাবসিডি আমরা কোথায় দেখতে পাই, গভর্নমেন্টের ক্ষেত্রে, যেখানে অনেক বেশি পরিমাণে হেল্পিং হ্যান্ড হিসেবে গভর্নমেন্ট সেখানে সাহায্য করে। তাহলে আমরা বলতে পারবো এখানে সাবসিডি, মোস্ট অফ দ্য পাবলিক সেক্টর ইউনিটস, সেখানে আমরা সাবসিডি ব্যাপার দেখতে পাই। হুইচ অফ দ্য ফলোইং আইটেমস ডাজ নট কাম আন্ডার ইন্ডিয়ান ইম্পোর্টস, ইন্ডিয়ান ইম্পোর্টের মধ্যে কোনটি সাধারণত পড়ে না, পেট্রোলিয়াম, কেমিক্যালস, ফার্টিলাইজার, জেমস অ্যান্ড জুয়েলারি। জেমস অ্যান্ড জুয়েলারি ছাড়া এখানে উপরে যে অপশনসগুলো আছে সেগুলো সাধারণত ইম্পোর্ট করা হয়, জেমস অ্যান্ড জুয়েলারি কি এক্সপোর্ট করা হয়। কোড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট গ্রিন রেভলিউশন মেক পসিবল, গ্রিন রেভলিউশন, এই গ্রিন রেভলিউশন কখন হয়েছিল, গ্রিন রেভলিউশন 1965 এর দিকে হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস, মেনলি হুইট মানে গম, সেটি স্টার্ট করা হয়। আর আমরা জানি গ্রিন রেভলিউশনের ফাদার বলা হয় এম.এস. স্বামীনাথনকে। এখন এখানে যেটি বলা হয়েছে ইনকারেক্ট, প্রথমত ইনকারেক্ট যদি বার করি, মাল্টিপল ক্রপিং, অনেক রকম ক্রপিং এখানে দেখতে পাই আমরা, নানা রকমের রেভলিউশন দেখতে পাই, অবশ্যই দেখতে পাই। ইউজ অফ দ্য হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস, হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস মেনলি জেনেটিক্যালি মডিফাইড যে ভ্যারাইটি সিডস, সেগুলো আমরা দেখতে পাই কোথায়, সেগুলো আমরা দেখতে পাই সাধারণত গমের ক্ষেত্রে স্টার্ট করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে সেগুলো নানানভাবে আমরা চেঞ্জ করতে দেখি। ভেরি লো ইউজ অফ দ্য কেমিক্যাল ফার্টিলাইজার্স, এটি ভুল আছে কেন, কারণ এই গ্রিন রেভলিউশনের সময় অনেক বেশি পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার্সকে ইউজ করতে দেখি। ইনক্রিজিং ইউজ অফ দ্য অ্যাগ্রো মেশিনারি, অ্যাগ্রো মেশিনারি নানারকম যে এগ্রিকালচারাল মেশিনারি, মেশিনারিগুলোকে আমরা ইউজ করতে দেখি। পাঞ্জাবে আমরা ম্যাক্সিমাম যে ট্রাক্টর, সেই ট্রাক্টর এবং হরিয়ানাতে ট্রাক্টর ইউজ করার যে সিস্টেম সেটি শুরু হতে দেখি এই গ্রিন রেভলিউশনের সময়। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ইন কোঅপারেটিভ ফার্মস, ইন কোঅপারেটিভ ফার্মস, এই কোঅপারেটিভ ফার্মস মানে কি, মানে হচ্ছে অনেকজন মানুষ তারা একসাথে যখন কোনো একটি কাজ করে এবং সেখান থেকে লাভ যেটি হয় সেই লাভটিকে যখন ইউজ করে। তাহলে দেখো ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট, এখানে যেটি ইনকারেক্ট সেই ইনকারেক্টটিকে বার করবো। ফার্মার্স জয়েন ভলেন্টারি, নিজের ইচ্ছায় ফার্মার্সরা যখন জয়েন হয়। কোঅপারেটিভ ফার্মস, ফার্মস মানে কি, কোনো একটা ল্যান্ড, সেখানে সবাই একসাথে কাজ করছে এবং যখন সমস্ত ফার্মার তারা নিজেদের ইচ্ছায় জয়েন হলো এবং জয়েন করে সেখানে কাজ করবে, কাজ করার পর সেখান থেকে যে লাভ হবে সেটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এখন ফার্মার্স জয়েন ভলেন্টারিটি, নিজেদের মধ্যে একদম ভলেন্টারি ইচ্ছে মতো সেখানে জয়েন করবে। ফার্মার্স ফেস নো কম্পালশন, আবার কি প্রাইভেট ওনারশিপ অফ ল্যান্ড ডাজ নট রিমেন, দেখো এখানে যে প্রাইভেট ওনারশিপ অফ ল্যান্ড ডাজ নট রিমেন, প্রথমত তাদের যে ল্যান্ড, সেই ল্যান্ড কিন্তু তাদেরই আছে, অ্যাকচুয়ালি তারা এগ্রিমেন্ট করে যে আমরা এখানে একসঙ্গে কাজ করবো, লাভ যখন হবে আমরা সবাই নিজেদের মধ্যে ভাগ করে নেব। ওকে, এই জিনিসটাকে আমরা কোঅপারেটিভ ফার্মস বলি। তার মানে ইনকারেক্ট কোনটি, ইনকারেক্ট হচ্ছে অপশন সি, ইনকারেক্ট হচ্ছে। আবার কি দে পুল দেয়ার ল্যান্ড টু ফর্ম আ লার্জার হোল্ডিং, ছোট ছোট সবার ল্যান্ডগুলোকে নিয়ে আমরা বড় ল্যান্ড করতে দেখি, অপশন সি তাহলে ভুল। পয়েন্ট আউট দ্য কারেক্ট স্টেটমেন্ট, এখানে যে স্টেটমেন্টগুলো রয়েছে তার মধ্যে কোনটি কারেক্ট। পলিটিক্যাল উইল টু মেক ল্যান্ড রিফর্ম সাকসেসফুল ইন ইন্ডিয়া ওয়াজ স্ট্রং, দেখো যেখানে কারেক্ট স্টেটমেন্ট, কারেক্টটিকে আমরা বার করবো। প্রথম যেটি আছে পলিটিক্যাল উইল, আমাদের যখন স্বাধীনতা হয় সেই সময় যে ল্যান্ড রিফর্মগুলো হয় সেক্ষেত্রে পলিটিক্যাল উইল যে খুব একটা বেশি ছিল সেরকম না, কিন্তু নানা রকম যে আর্থসামাজিক পরিস্থিতি সেক্ষেত্রে আমরা এই সেক্ষেত্রে আমরা এই রিফর্মটি দেখতে পাই। তার মানে প্রথম অপশন একদম ভুল। কোঅপারেটিভ ফার্মিং ইন ইন্ডিয়া হ্যাজ নট বিন সাকসেসফুল, প্রথমত কোঅপারেটিভ ফার্মিং সাকসেসফুল হয়েছে এবং বলতে পারি পার্সিয়ালি সাকসেসফুল, কিছুটা সাকসেসফুল, কারণ পুরোপুরি কোনো জিনিসই সাকসেসফুল হয় না। আবার কি অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি ইন ইম্পোজিং ল্যান্ড সিলিং ওয়াজ হাই, ল্যান্ড সিলিং মানে একদম টপে কতটা সিলিং বা রাখতে পারবো ল্যান্ড, সেটি প্রবণতা অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে সেটিকে ঠিক করে দেওয়া, সেটি আমরা অনেক বেশি পরিমাণে দেখতে পাই। এখানে কারেক্ট স্টেটমেন্ট আমরা বার করবো যেটি কি, সেটি হচ্ছে অপশন বি আমরা বলতে পারছি। আবার ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া ওয়াজ
বিকাম সাকসেসফুল, প্রথমত ল্যান্ড রিফর্ম যে একদম সাকসেসফুল বলতে পারো সেরকমও না। তাহলে কারেক্ট স্টেটমেন্ট কি হবে? অপশন বি। কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচারাল সেক্টর ইন ইন্ডিয়ান গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে এগ্রিকালচারাল সেক্টর জিডিপিতে কিরকম কন্ট্রিবিউট করেছে? মোর দ্যান ইটস পার্সেন্টেজ শেয়ার ইন দ্য টোটাল এমপ্লয়মেন্ট, লেস দ্যান ইটস পার্সেন্টেজ শেয়ার ইন টোটাল এমপ্লয়মেন্ট, বোথ শেয়ার্স আর ফেয়ারলি ইকুয়াল। মানে কি? মানে হচ্ছে যে ওয়ার্কফোর্সে এগ্রিকালচার কতটা হেল্প করছে এবং জিডিপিতে কতটা হেল্প করছে। দেখো ওয়ার্কফোর্সে যদি দেখি আমরা যে মানুষের এমপ্লয়মেন্টে 45.5% মানুষের এমপ্লয়মেন্টে হেল্প করে, কিন্তু জিডিপিতে যদি দেখি 19%, অর্থাৎ জিডিপির পার্সেন্টেজ যদি দেখি অনেক কম। তাহলে আমরা বলতে পারবো যে জিডিপিতে সেকেন্ড যে অপশন লেস দেন ইটস পার্সেন্টেজ শেয়ার ইন টোটাল এমপ্লয়মেন্টে যে শেয়ার হয় তার থেকে আমরা বলতে পারবো কিছুটা কম। ক্লিয়ার? In case of use of mineral resources of a state by union government, the state can increase royalty according to its own will, cannot increase royalty without the permission of the center, sometimes it can change rate। দেখো প্রথমত হচ্ছে যে মিনারেল রিসোর্সেস মানে আর্থের নিচে যে রিসোর্সেস পাই সেখানে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে পারমিশন নিতে হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি ক্যানট ইনক্রিজ রয়্যাল উইদাউট পারমিশন টু দ্য সেন্টার, তার মানে রয়্যালিটি সেটিকে ইনক্রিজ করতে পারবে না যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পারমিশন না থাকে। কর্পোরেশন ট্যাক্স, এই কর্পোরেশন যে কর্পোরেটগুলো থাকে তাদের থেকে যে ট্যাক্সগুলো পাওয়া যায় সেই ট্যাক্সগুলোকে আমরা বলতে পারি কর্পোরেশন ট্যাক্স। এই কর্পোরেশন ট্যাক্স এটি কি অ্যান্ড ইম্পর্টেন্ট স্টেট লেভেল ট্যাক্স, এটি সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে এটি হয়, তার মানে প্রথম অপশন ভুল। কালেক্টেড বাই দ্য লোকাল গভর্নমেন্টের মাধ্যমে কোনো রকম এই কর্পোরেশন ট্যাক্স নেওয়া হয় না, সেটি সেন্ট্রাল ট্যাক্স। এই সেন্ট্রাল ট্যাক্স এটি হচ্ছে কর্পোরেশন ট্যাক্স। আর কর্পোরেশন ট্যাক্সকে আমরা বলতে পারি ডাইরেক্ট ট্যাক্স মানে কি? যে কোম্পানির উপর এই ট্যাক্সকে দেওয়া হয় সেই কোম্পানিকে পে করতে হবে, অন্য কোনো কোম্পানি সেটাকে পে করতে পারবে না। ইনফ্লেশন ক্যান বি কন্ট্রোল বাই, দেখো ইনফ্লেশনকে কিভাবে কন্ট্রোল করা যাবে? ইনফ্লেশন কি হয়? যখন মার্কেটে অনেক বেশি পরিমাণে লিকুইডিটি থাকে তখন আমরা বলি যে এটিকে ইনফ্লেশন। এখন ইনফ্লেশন কমাতে গেলে মার্কেট থেকে লিকুইডিটিকে শোষণ করে নিতে হবে। সেক্ষেত্রে প্রথম যে অপশন সারপ্লাস বাজেট মানে কি? গভর্নমেন্টের কাছে অনেক বেশি পরিমাণে এখনো ফাইন্যান্স রয়েছে, অর্থাৎ এক্সপেন্ডিচার কম কিন্তু তার যে রেভিনিউ বেশি। তাহলে রেভিনিউ বেশি যদি হয় অর্থাৎ মার্কেট থেকে অনেক বেশি পরিমাণে টাকা শোষণ করা হচ্ছে কিন্তু এক্সপেন্ডিচার কম, তার মানে প্রথম অপশন একদম ঠিক। ইনক্রিজ ট্যাক্সেশন যখন বাড়িয়ে দেওয়া হয় তখন কি হয়? মানুষের কাছে কম টাকা থাকে, মানুষের কাছে কম টাকা মানে মার্কেটে কম টাকা, অর্থাৎ ইনফ্লেশন কমানো যাবে। রিডাকশন ইন পাবলিক এক্সপেন্ডিচার, একটু আগে বললাম যে পাবলিক এক্সপেন্ডিচার কমিয়ে দিলে স্বাভাবিক আমাদের মার্কেটে লিকুইডিটি কমে যাবে, অর্থাৎ অল অফ দ্য বা প্রত্যেকটা হচ্ছে ইনফ্লেশন কমাতে সাহায্য করে। ইউনিয়ন এক্সাইজ ডিউটি ইজ ইম্পোজড অন, ইউনিয়ন এক্সাইজ ডিউটি কোথায় অ্যাপ্লাই করা হয়? সেল অফ প্রোডাক্ট, পার্সোনাল অ্যান্ড কর্পোরেট ইনকাম আর এক্স ফ্যাক্টরি প্রোডাকশন। দেখো ইউনিয়ন এক্সাইজ ডিউটি এটিকে এক্স ফ্যাক্টরি প্রোডাকশনে ইউজ করা হয়। এক্স ফ্যাক্টরি প্রোডাকশন মানে কি? এক্স ফ্যাক্টরি প্রোডাকশন মানে যখন ম্যানুফ্যাকচার হচ্ছে, প্রডিউস হচ্ছে কোনো একটি গুডস, সেক্ষেত্রে এটিকে ইউজ করা হয়, সেটিকে এখানে ইম্পোজ করা হয়। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো যে এক্স ফ্যাক্টরি প্রোডাকশনে ইউনিয়ন এক্সাইজ ডিউটি ইম্পোজ করা হয়। হুইচ অফ দ্য ফলোইং আইটেমস অফ ইকোনমিক্যালি আনপ্রোডাক্টিভ নেচার, দেখো ইকোনমিক্যালি আনপ্রোডাক্টিভ মানে এদের কাছে খুব একটা যে লাভ হয়, লাভের দিক থেকে আমরা ইকোনমিক্যালি আনপ্রোডাক্টিভ বলবো, কিন্তু অপশনসগুলো যদি দেখি ডিফেন্স, দেখো ডিফেন্সকে এখানে আমরা ইকোনমিক্যালি আনপ্রোডাক্টিভ বলবো, কিন্তু যেহেতু আমাদের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার রয়েছে এবং স্টেবিলিটির ব্যাপার রয়েছে, তাই আমরা ইকোনমিক্যালি এটিকে আনপ্রোডাক্টিভ বলা হলেও এটি আমাদের একদম নেসেসারি। ওকে, তাহলে ডিফেন্স এখানে বলতে পারবো আনপ্রোডাক্টিভ বাট এটি হচ্ছে নেসেসারি। ইন্টারেস্ট চার্জ, সাবসিডি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার প্রত্যেকটা আমরা বলতে পারি এখানে প্রোডাক্টিভ। তাহলে এখানে কোনটি আনপ্রোডাক্টিভ বলা হয়েছিল? ডিফেন্স। Which one of the following items takes importance in government earnings in India? গভর্নমেন্ট আর্নিং এর ম্যাক্সিমাম যে আর্নিং সেটি কিভাবে হয়? ডেফিসিট, বাজেট, লোন, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। এটি মেইনলি ডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে। ডাইরেক্ট ট্যাক্স মানে কি? ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, এই সমস্ত কিছু। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। কজ অফ ইনফ্লেশন, একটু আগে বললাম ইনফ্লেশন কখন হয়? মার্কেটে যখন অনেক বেশি পরিমাণে লিকুইডিটি থাকে, মার্কেটে যখন অনেক বেশি পরিমাণে লিকুইডিটি থাকে মানে টাকা থাকে, মানি থাকে, আমরা বলতে পারি সেটি হচ্ছে ইনফ্লেশনের কারণ। প্যারালাল ইকোনমি হলে হতে পারে সেটি লো ফিসক্যাল ডেফিসিট মানে কি? ফিসক্যাল ডেফিসিট মানে হচ্ছে যখন এক্সপেন্ডিচার বেশি হচ্ছে ইনকাম কম হচ্ছে, কিন্তু এখানে সেটি বলছে লো যদি হয় তার মানে আমরা বলতে পারবো যে এখানে এক্সপেন্ডিচার বেশি হচ্ছিল এখন কম হচ্ছে। দেখো
ইনফ্লেশন হতে গেলে আমাদের এক্সপেন্ডিচারকে অনেক বেশি হতে হবে, তাহলে এক্সপেন্ডিচার যদি কমেই যায় মানে লো হতে থাকে, তার মানে আমরা বলতে পারবো যে কোনটি ইনকারেক্ট, অপশন বি হচ্ছে ইনকারেক্ট। আবার কি হাই গ্রোথ অফ মানি সাপ্লাই, প্রচুর পরিমাণে মানি সাপ্লাই করা হলে আমাদের ইনফ্লেশন হবে। হাই রেট অফ পাবলিক এক্সপেন্ডিচার বেশি হলে একটু এই যে তোমরা দেখতে পাচ্ছ যেখানে যদি এক্সপেন্ডিচার বাড়াতে থাকে আমাদের ইনফ্লেশন বাড়বে। কিন্তু এখানে যেটি বলা হয়েছিল লো ফিসকাল ডেফিসিট মানে এদের যে ডিফারেন্স এটি কম হয়ে যাচ্ছে, মানে ইনকাম এক্সপেন্ডিচার কম হয়ে যাচ্ছে এদের ডিফারেন্স। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারবো বি হচ্ছে এখানে স্টেটমেন্ট ইনকারেক্ট। সেল ট্যাক্স কি ইজ প্রোগ্রেসিভ, ইজ রেগ্রেসিভ, আর কি ব্রিং ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, আর ইজ নন ইনফ্লেশনারি। দেখো সেল ট্যাক্স, এই সেল ট্যাক্সকে আমরা বলতে পারবো সেল ট্যাক্স কি একটি ইনডাইরেক্ট ট্যাক্স যেটি গুডস এন্ড সার্ভিসের উপর এটিকে অ্যাপ্লাই করা হয়, আর এটি হচ্ছে রিগ্রেসিভ। এটিকে রিগ্রেসিভ মানে হচ্ছে মানে হচ্ছে এটি যেমনই ইনকাম হোক না কেন মানুষের কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে এটি আমরা সেম ভাবে এটিকে অ্যাপ্লাই করতে দেখি, অর্থাৎ গরিব মানুষদেরকেও সেম পরিমাণ ট্যাক্স দিতে হয়, যারা ধনী তাদেরকেও সেম পরিমাণ ট্যাক্স দিতে হয়, সেল ট্যাক্স। তাহলে এটি কি রিগ্রেসিভ। প্রোগ্রেসিভ ট্যাক্স কি যাদের যত বেশি ইনকাম তাদের তত বেশি ট্যাক্স, যেমন হচ্ছে ইনকাম ট্যাক্স, এটিকে আমরা প্রোগ্রেসিভ ট্যাক্স বলতে পারবো। ওকে, তাহলে সেল ট্যাক্স কি, সেলস ট্যাক্স হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। ম্যাক্সিমাম রেভিনিউ ইন ইন্ডিয়া কামস ফ্রম, ম্যাক্সিমাম রেভিনিউ ইন্ডিয়াতে কিসের মাধ্যমে আছে, কর্পোরেশন ট্যাক্স, ইনকাম ট্যাক্স আর কাস্টম ট্যাক্স, এক্সাইজ ডিউটি, এটি হচ্ছে কর্পোরেশন ট্যাক্সের মাধ্যমে ম্যাক্সিমাম রেভিনিউ আসে। Which of the following is not correct? এখানে যে অপশনসগুলো আছে তার মধ্যে কোনটি কারেক্ট নয়। ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন ওয়াজ লঞ্চড ইন 2007-8, একদম ঠিক। 2007-8 এর দিকে এট দ্য টাইম অফ মনমোহন সিং প্রাইম মিনিস্টার, সেই সময় এই ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন এটিকে লঞ্চ করা হয়। It aimed at increase in production of the rice, wheat and pulses এর increasing যে প্রোডাকশন সেগুলোর জন্য এটিকে ইন্ট্রোডিউস করা হয়, এটিও ঠিক। The basic strategy is to promote and extend improved technology, দেখো এখানে যে টেকনোলজি ইমপ্রুভের মাধ্যমে এগুলোকে এই ফুড সিকিউরিটি মিশন এগুলোকে ইমপ্রুভ করার কথা বলা হয়, এটিও ঠিক। It did not lay emphasis on soil ম্যানেজমেন্টের ব্যাপারেও এখানে কথা বলা হয়েছিল, তার মানে এটি ভুল। কোনটি এখানে কারেক্ট নয় সেটি হচ্ছে অপশন ডি। Integrated Rural Development Program or IRDP came during, দেখো Integrated Rural Development Program, 4th plan, 5th plan, 6th plan, rolling plan। দেখো রোলিং প্ল্যান, এই রোলিং প্ল্যান যেটি 6th 5-year প্ল্যানের পরে ইন্ট্রোডিউস করা হয়েছিল কত সালে? এটি ইন্ট্রোডিউস করা হয়েছিল 1978-এ, 1983-এর দিকে জনতা পার্টি গভর্নমেন্টের সময়। এখন এই যে রোলিং প্ল্যান, এই রোলিং প্ল্যানের সময় মানে 1978-এর দিকে এই আইআরডিপি বা ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামকে ইন্ট্রোডিউস করা হয় 1978-এ, ইমপ্লিমেন্ট কখন করা হয় 1998-এ ইমপ্লিমেন্ট করা হয়, এবং 1999 দিক পর্যন্ত এই আইআরডিপি স্কিম এটিকে চালিয়ে নিয়ে যাওয়া হয়। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো এটি কখন ইন্ট্রোডিউস করা হয়, এটি ইন্ট্রোডিউস করা হয় রোলিং প্ল্যানের সময়। দ্য স্ট্র্যাটেজি অফ ডাইরেক্ট অ্যাটাক অন পভার্টি ওয়াজ টেকেন, দেখো ডাইরেক্ট অ্যাটাক অন পভার্টি মানে হচ্ছে মানুষের যাতে দুঃখ দুর্দশা এই সমস্ত কিছু না থাকে তার জন্য র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এমপ্লয়মেন্ট, পভার্টি রিডাকশন, এই সমস্ত কিছু কোন প্ল্যানে ইন্ট্রোডিউস করা হয়? 6th 5-year প্ল্যানে। 6th 5-year প্ল্যান মানে কত? 1985 এর সময়। Attitude of industrial policy 1991 toward foreign direct investment was one of total rejection, increase in share of the FDI আর কি share, decrease in the share of FDI। দেখো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে ক্যাপিটাল যে ইনভেস্টমেন্ট, এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 1991 এলপিজি বা লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন পিবি নরসিংহ রাও এবং মনমোহন সিং এর সময়ে মেনলি এফডিআই সেটিকে ইনক্রিজ করা হয়েছিল। ওকে, ইন্ডিয়া সাফার্ড serious foreign exchange crisis in the year of serious foreign exchange crisis 1991-এ ইন্ডিয়া দেখতে পাই সেই সময় ট্রেড ডেফিসিট বা বিওপি ব্যালেন্স অফ পেমেন্টস ডেফিসিট অনেক বেশি পরিমাণে হয়েছিল, এক্সপোর্ট অনেক কমে গেছিল এবং ইম্পোর্ট অনেক বেড়ে গেছিল। ডিসইনভেস্টমেন্ট অফ পিএসইউজ ওয়াজ রেকর্ড। দেখো ডিসইনভেস্টমেন্ট আর প্রাইভেটাইজেশনের মধ্যে পার্থক্য কি? প্রাইভেটাইজেশন আর ডিসইনভেস্টমেন্ট কোন একটা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ তাকে যখন 51% প্রাইভেটদের হাতে দিয়ে দেওয়া হয় তখন আমরা বলি তাকে প্রাইভেটাইজেশন, আর 51 এর নিচে বা বলতে পারি 49%-এর নিচে যখন প্রাইভেটের হাতে থাকে তখন সেটি ডিসইনভেস্টমেন্ট। অর্থাৎ ডিসইনভেস্টমেন্ট হচ্ছে প্রাইভেটাইজেশন হওয়ার দিকেই যাচ্ছে,
কিন্তু হয়নি এখনো। এখানে যেটি বলা হয়েছে ডিসইনভেস্টমেন্ট কেন দরকার, কারণ সেখানে ইনক্রিজ ইন কম্পিটিটিভনেস, কম্পিটিশন বাড়ানোর জন্য ইনক্রিজিং সাবসিডি। দেখো সাবসিডি সরকারকে অনেক বেশি পরিমাণে দিতে হচ্ছে, যখন লস মেকিং কোম্পানি হয়ে থাকছে কোনো একটি পাবলিক কোম্পানি, তখন সেক্ষেত্রে সেটিকে ডিসইনভেস্টমেন্ট করে দেওয়া হয়। আবার কি প্রত্যেক দুটোই ঠিক। আবার কি ইনক্রিজ ইন ক্যাপিটাল ইউটিলাইজেশন, কিছু কিছু ক্ষেত্রে আমরা পাবলিক যেই কোম্পানি সেক্ষেত্রে যে ক্যাপিটাল সেটি অনেক সময় আনইউটিলাইজ বা ব্যবহার করতে দেখি না, সেক্ষেত্রে ডিসইনভেস্টমেন্ট করলে সেখানে প্রাইভেট কোম্পানির হাতে গেলে কিছুটা যদি সেখানে তাদের শেয়ার থাকে সেক্ষেত্রে সেটিকে ইউটিলাইজ করা যাবে। কনসিডার দ্য ফলোইং, এখানে যে অপশনসগুলো রয়েছে তার মধ্যে কোনটি ঠিক? গ্রোয়িং পাবলিক সেক্টর ওয়াজ এমফাসাইজড ইন ফার্স্ট 8 প্ল্যানস। দেখো প্রথম যে 8টি প্ল্যান ছিল, মানে হচ্ছে 1951 থেকে 1991 পর্যন্ত, এই সময় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এগুলোকে অনেক বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছিল। প্ল্যানিং ইন ইন্ডিয়া ডিরাইভস ইটস অবজেক্টিভস এন্ড সোশ্যাল প্রেমাইসেস ফ্রম দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি কোথায় আছে? আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি পার্ট 436 থেকে 51 এর মধ্যে, যেখানে ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হয়েছে, মানে মানুষের ভালোর জন্য সেখানে অর্থনৈতিক এবং সামাজিক যে উন্নতির কথা বলা হয়েছে। তার মানে এটি আমরা ডিপিএসপির মধ্যে দেখতে পাই, অর্থাৎ আমরা প্ল্যানিংও সেই ডিপিএসপির মধ্যে দেখতে পাই। দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ সেট আপ ইন মার্চ 1952 বাই রেজলিউশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখো এখানে যেটি বলা হয়েছে যে প্ল্যানিং কমিশন, এটিকে রেজলিউশন বা পার্লামেন্টের মাধ্যমে তৈরি করা হয়েছিল, এটি ভুল। তার কারণ কি? এখানে অপশন 1 and 2 ট্রু। দেখো প্ল্যানিং কমিশন এটি হচ্ছে হেল্পিং হ্যান্ড, মানে হচ্ছে এটি হচ্ছে নন কনস্টিটিউশনাল, অর্থাৎ কনস্টিটিউশনে কোথাও নেই। নন স্ট্যাচুটরি মানে হচ্ছে এটিকে পার্লামেন্টের মাধ্যমে তৈরি করা হয়নি, এটি জাস্ট হেল্পিং হ্যান্ড। কিন্তু 2015 সালে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট আসার পর এটিকে নীতি আয়োগ তাতে কনভার্ট করে দেওয়া হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া আয়োগ 2015-তে। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এখানে যে অপশনসগুলো আছে, নীতি আয়োগ ইজ এ পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। একটু আগে বললাম যে পলিসি থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ, আগে যেটি প্ল্যানিং কমিশন ছিল। ইট এইমস অ্যাট গ্রেটার পার্টিসিপেশন ইন দ্য ইকোনমিক পলিসি বাই দ্য স্টেট গভর্নমেন্ট। আগে স্টেট গভর্নমেন্টের প্ল্যানিং কমিশনে সেই রকম পার্টিসিপেশন আমরা দেখতে পেতাম না, বাট আমরা এখন নীতি আয়োগে পার্টিসিপেশন অনেক বেশি পরিমাণে দেখতে পাই। ফার্স্ট মিটিং অফ দ্য আয়োগ ওয়াজ হেল্ড অন 18 ফেব্রুয়ারি 2015। নীতি আয়োগের যে ফার্স্ট মিটিং হয়েছিল সেটি এখানে বলা হয়েছে 18 ফেব্রুয়ারি, কিন্তু বাট তোমরা যদি চেক করলে দেখতে পাবে যে ফার্স্ট মিটিং কখন হয়েছিল 8 ফেব্রুয়ারি। অ্যাকচুয়ালি এইটা 2015 সালে প্রশ্ন এসেছিল এবং 2015-তে একটি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে প্রশ্নটা আমরা দেখতে পাই। তাহলে 8 ফেব্রুয়ারি 2015-তে প্রথম মিটিং হয়েছিল, তার মানে বলতে পারবো 1 and 2 ট্রু। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এখানে যে স্টেটমেন্টগুলো হয়েছিল তার মধ্যে কোনটি ট্রু? দ্য 9th প্ল্যান ওয়াজ লঞ্চড ইন দ্য 50th year of the India's independence। 9th 5-year plan। 9th 5-year plan কখন স্টার্ট করতে দেখি? 9th 5-year plan 1997 থেকে 2002 at the time of অটল বিহারী বাজপেয়ীর সময় এটিকে স্টার্ট করতে দেখি। তার মানে এটি একদম ঠিক। ইট লেজ এমফাসিস অন 5 বেসিক মিনিমাম নিডস। 5 বেসিক মিনিমাম নিডস মানে কি? মানুষের যেগুলো একদম প্রাইমারি নিডস, ফুডস, এডুকেশন, হেলথ, ড্রিঙ্কিং ওয়াটার, শেল্টার। দেখো আমরা এই সময় কিন্তু 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 দেখতে পাই, রাইট টু এডুকেশন দেখতে পাই, তার মানে এটিও একটা নিড। ওকে, এগুলো আমরা পলিটিতে আলোচনা করেছি। ইট অ্যাচিভড আ গ্রোথ রেট অফ 5.5% পার অ্যানাম ইন জিডিপি। দেখো তোমরা যদি চেক করো তোমরা বুঝতে পারবে যে 5.5%-এর যে জিডিপি টার্গেট গ্রোথ সেটিকে অ্যাচিভ করেছিল, তার মানে এখানে অল অফ দ্য অ্যাবাভ ট্রু। The eighth plan could not take off in 1990 due to, দেখো 1990s এর দিকে অ্যাকচুয়ালি ফার্স্ট চেঞ্জিং পলিটিক্যাল সিচুয়েশন, এটিকে আমরা বলতে পারবো, এবং তার সঙ্গে এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব আলাদা কোনো ক্লাসে ডেডিকেটেড, যেখানে 10 মিনিট 12 মিনিট বা 15 মিনিট ধরে আমরা একটু আলোচনা করবো, একটু বড় সময় ধরে। তো এখন যেহেতু অনেকগুলো প্রশ্ন একটু স্পিডে করছি, ওকে, অনেক বেশি সময় হয়ে গেছে। তো এখন যেহেতু আমরা দেখতে পাই যে এইথ যে প্ল্যান, এই 8 প্ল্যান কখন হয়েছিল? 8 প্ল্যান আমরা জানি যে 1990 থেকে 1991 এবং 91 থেকে 92 এই সময় অ্যানুয়াল প্ল্যান সেটিকে স্টার্ট করা হয়। কেন? ফার্স্ট চেঞ্জিং পলিটিক্যাল সিচুয়েশন, মানে অনেক বেশি পরিমাণে এখানে পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হচ্ছিল, আর তার সঙ্গে যে এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এই সমস্ত কিছুর জন্য 8 প্ল্যান শুরু করতে পারেনি। বাট 1992-এ পিভি নরসিংহ রাও যখন গভর্নমেন্ট আসে সেই সময় 8 প্ল্যানকে স্টার্ট করা হয়। তার মানে আমরা বলতে পারবো যে কুড নট টেক অফ। মেনলি এখানে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তার সঙ্গে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে ফার্স্ট চেঞ্জিং পলিটিক্যাল সিচুয়েশন পিও হতে পারে, বাট আমরা একটাই যেহেতু অপশন নিতে হবে, তা আমরা বলতে পারবো যে এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য নিতে পারিনি, কারণ প্ল্যান যখন রেডি করতে হবে সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে সেখানে একটি ফাইন্যান্সের দরকার পড়বে। দ্য ন্যাশনাল আরবান ট্রান্সপোর্ট পলিসি হ্যাজ দ্য ফলোইং ফোকাস। ন্যাশনাল আরবান ট্রান্সপোর্ট পলিসি, এই ন্যাশনাল আরবান ট্রান্সপোর্ট পলিসি ইন্ট্রোডিউস করা হয়েছিল কখন? 2006 সালে।
সালে যেখানে সাস্টেনেবল বা ইকুইটেবল মোবিলিটি প্রাইভেট, যেখানে পাবলিক যে ট্রান্সপোর্ট সেগুলোকে ইউজ করার জন্য বলা হয়, প্রাইভেট কার সেগুলোকে যাতে ইউজ না করা হয়, সেক্ষেত্রে সরকারের অনেক বেশি আমরা ভূমিকা দেখতে পাই। সাইক্লিং, ওয়াকিং এই সমস্ত কিছুকে প্রমোট করা হয় ডক্টর মনমোহন সিং এর সময়। তাহলে সেই সময় কি দ্য ন্যাশনাল আরবান ট্রান্সপোর্ট পলিসি হ্যাজ দ্য ফলোইং ফোকাস: মুভ ফাস্ট, মুভ পিপল নট ভেহিকল। তার মানে কি মানুষকে তোমরা এগিয়ে চলো, তার মানে কিন্তু ভেহিকল যেগুলো রয়েছে বা গাড়ি রয়েছে তাদেরকে তোমরা এগিয়ে না, মানে বলতে চাইছে এখানে পাবলিক ট্রান্সপোর্ট সেগুলোকে ইউজ করো। রিডাকশন ইন পাবলিক ট্রান্সপোর্ট, এখানে মেনলি রিডাকশন নয়, এখানে মেনলি ইনক্রিজ করার কথা বলা হয়েছে, যে পাবলিক ট্রান্সপোর্ট ট্রেন বাস এগুলোকে ইউজ করার কথা বলেছিল, প্রাইভেট যে কার সেগুলোকে ইউজ করার কথা বারণ করা হয়েছিল। আর কি ডিসকারেজিং নন মোটরাইজড মডেলস অফ ট্রাভেল, এটিও ভুল আছে। তার মানে আমরা বলতে পারবো এখানে মেনলি ফোকাস করা হয়েছিল মুভ পিপল নট ভেহিকল। দ্য সেকেন্ড মিটিং অফ দ্য গভর্নিং কাউন্সিল অফ নীতি আয়োগ এমফাসাইজড অন, দেখো সেকেন্ড মিটিং এইটিও যদি তোমরা চেক করো তোমরা দেখতে পাবে সেটি সেকেন্ড মিটিং কখন হয়েছিল নীতি আয়োগের 15 জুলাই 2015, মানে আমরা বলতে পারি যে এটি 2015 কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমরা রাখতে পারবো। এখানে মেনলি কি আলোচনা করা হয়েছিল? ইরেডিকেশন অফ পভার্টি যে ইরেডিকেশন সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। স্টেট ইউনিট শুড বি দ্য ফোকাস অফ অল ডেভেলপমেন্ট এফোর্টস। স্টেট ইউনিট অ্যাকচুয়ালি টিম ইন্ডিয়া, এই টিম ইন্ডিয়ার যে কনসেপ্ট আমরা এই দেখতে পাই, টিম ইন্ডিয়া, যেখানে স্পিডি রিডারেশন মানে হচ্ছে সরকারের যে কাজ সেগুলোকে স্পিডে করা, মানুষের জন্য করা, এবং সরকার যেন সবাই একসাথে বন্ধুর মতো ভাবে কাজ করছে, এই কনসেপ্ট আমরা দেখতে পাই। ক্লিয়ারিং অফ অল পেন্ডিং প্রজেক্টস, এখানে আমরা মেনলি যেটা দেখতে পাই যে সেকেন্ড মিটিং এ আমরা বোথ এ এন্ড বি এই দুটোকে আমরা দেখতে পাই। আচ্ছা, নেক্সট দ্য বেসিক থ্রাস্ট অফ টু অ্যানুয়াল প্ল্যানস 1990, 1991 and 1991, 1992 আর দেখো বেসিক থ্রাস্ট অফ দ্য টু অ্যানুয়াল প্ল্যানস, একটু আগে বললাম যে সেখানে যে রোলিং প্ল্যানের কথা, এখানে এই রোলিং প্ল্যানে the basic thrust maximization of the employment, ensuring social transformation and securing self sustaining growth, মেনলি আমরা যে প্ল্যানগুলো দেখতে পাই এখানে বোথ এ এন্ড বি, যেখানে এমপ্লয়মেন্ট ম্যাক্সিমাইজেশনের কথা বলা হয়, সোশ্যাল ট্রান্সফরমেশনের কথা বলা হয়। ওকে, কনসিডার দ্য ফলোইং স্টেটসমেন্ট, এখানে যে স্টেটসমেন্টগুলো রয়েছে তার মধ্যে কোনটি সঠিক, এক এক করে যদি দেখি। দ্য 10th 5-year প্ল্যান ওয়াজ অ্যাপ্রুভড বাই এনডিসি, আগেই বলেছি যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের দ্বারা 5-year প্ল্যান সেগুলোকে অ্যাপ্রুভ করা হয়। তাহলে 10th 5-year প্ল্যান 2002-2007 ওয়াজ অ্যাপ্রুভড বাই এনডিসি ইন December 2002, এটি একদম ঠিক আছে। দ্য প্ল্যান এইমড অ্যাট ক্রিয়েটিং 50 মিলিয়ন জব অপরচুনিটি, 50 মিলিয়ন জব তাদেরকে অপরচুনিটি সেটি তৈরি করার কথা বলা হয়। তোমরা যদি চেক করো তোমরা দেখতে পাবে যে এটি ঠিক আছে। ইট রিকগনাইজেস দ্য গভর্নেন্স is one of the most important factors for realizing the objectives of the plan, যে ইট রিকগনাইজেস দ্য গভর্নেন্স, মানে যে গভর্নেন্স মানে কি গভর্নমেন্টের কাজ, এটি একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কোন একটি কাজ সেটিকে যখন সাকসেসফুলি সেটিকে এস্টাবলিশ করা যেতে পারে, তার মানে অল অফ দ্য অ্যাবাভ ট্রু। ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট ইমপ্লাইজ, দেখো স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি এটি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে অ্যাসিস্ট্যান্স তার মাধ্যমে এটিকে করা হয়, যে ক্ষেত্রে আমরা দেখতে পাই কি ইম্পোর্ট লিবারালাইজ করা হয়, মানে ইম্পোর্টকে অনেক বেশি লিবারাইজ করা হয়, ওপেনিং মানে ডোমেস্টিক মার্কেটে ফ্রি ট্রেড, ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, এই সমস্ত কিছু দেখতে পাই। তাহলে এখানে ইনকারেক্ট, কোনটি ইনকারেক্ট সেটিকে বাদ দিতে হবে। ইনক্রিজিং ইম্পোর্ট রেস্ট্রিকশন, প্রথমত এখানে কোনো রেস্ট্রিকশন আসে না ইম্পোর্টে, এটিকে ছেড়ে দেওয়া হয়, অনেক বেশি মুক্ত করে দেওয়া হয়, এটি ভুল। তার মানে ইম্পোর্ট লিবারালাইজেশন, ইম্পোর্টকে লিবারাল করা হয়। ওপেনিং ডোমেস্টিক মার্কেট টু ফ্রি ট্রেড একটু আগে বললাম, আর কি ব্রিঙ্গিং ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট প্রত্যেকটি বললাম যে এখানে করা হয়। ডেভেলপমেন্ট অফ বেসিক ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রিজ টুক প্লেস, ডেভেলপমেন্ট অফ বেসিক ইন্ডাস্ট্রিয়াল যে গুড এগুলো আমরা কোন প্ল্যানে দেখতে পাই? সেকেন্ড 5-year প্ল্যানে, যেখানে আমরা জানি প্রশান্ত চন্দ্র মহলানবিশ ইউএসএসআর তার যে মডেল, সেই মডেল অনুযায়ী 1956 থেকে 61 এর যে প্ল্যানিং, সেই প্ল্যানিং করা হয়েছিল, যেখানে হেভি ইন্ডাস্ট্রি, সেই হেভি ইন্ডাস্ট্রিকে এখানে অনেক বেশি ফোকাস দেওয়া হয়েছিল। ফার্স্ট 2 decades অফ প্ল্যানিং উইটনেস ফরেন এক্সচেঞ্জ পজিশন টু বি, দেখো ফার্স্ট 2 decades আমরা জানি যে স্বাধীনতার একদম পরে ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জের অবস্থা খুব একটা ভালো ছিল না, তার মানে সেটি ছিল আনস্যাটিসফ্যাক্টরি। 2 decades মানে কি 1951 থেকে 71 এর কথা বলা হয়েছে। তাছাড়া সেই সময় পাকিস্তান চায়নার সাথে যুদ্ধ, এই সমস্ত কিছু আমরা দেখতে পাই স্বাভাবিকভাবে। আর তার সাথে একটি সেই ড্রট সিচুয়েশন দেখতে পাই। ক্লিয়ার? আর্লি ফেজ অফ দ্য ইন্ডিয়ান প্ল্যানিং এক্সপিরিয়েন্সেস
অবজার্ভ দিস, দেখো আর্লি ফেজ অফ ইন্ডিয়ান প্ল্যানিং, প্রথম দিকের যে প্ল্যানিং গুলো হয়েছিল সেখানে আমরা কি দেখতে পাই, ইম্পোর্ট সাবস্টিটিউশন মানে হচ্ছে কি, মানে হচ্ছে এখানে ইম্পোর্ট, সে ইম্পোর্ট খুব বেশি প্রথম দিকে ইম্পোর্ট খুব বেশি হচ্ছিল না, বাট এর সাবস্টিটিউশন আমরা যে প্রোডাক্ট সেগুলো আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাচ্ছিলাম একদম আর্লি ফেজে। এই প্ল্যানিং গুলো নেওয়া হয়েছিল, তাহলে প্রথম যেটি ইম্পোর্ট সাবস্টিটিউশন। ফ্রি ট্রেড রিজম, অ্যাকচুয়ালি সেই সময় গভর্নমেন্ট অনেক বেশি পরিমাণে যে কোনো জিনিসে হস্তক্ষেপ করতো, তাই আমরা ফ্রি ট্রেড রিজম এটি দেখতে পাইনি। ইম্পোর্ট লিবারালাইজেশন এটিও আমরা দেখতে পাইনি। তার মানে আমরা বলতে পারি ইম্পোর্ট সাবস্টিটিউশন অর্থাৎ সাবস্টিটিউশন যে গুডস সেগুলো ইন্ডিয়ান ইকোনমিতে দেখতে পাই। Which one of the following does not come under liberalization program? দেখো লিবারালাইজেশন প্রোগ্রামের মধ্যে কোনটি পড়ে না সেটি বলছে। তার মানে 1991 এর যে এলপিজি রিফর্ম, লিবারালাইজড প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশনের যে প্রোগ্রাম হয়েছিল সেখানে কোনটি এর মধ্যে পড়ে না। রিমুভাল অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং যখন আগে ছিল, মানে 1991 এর আগে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রির জন্য লাইসেন্স নেওয়ার প্রয়োজন পড়তো, বাট 1991 এর পর ইন্ডাস্ট্রিয়াল যে লাইসেন্সিং সেটিকে তুলে দেওয়া হয়, তার মানে এটি পড়ে। আবার কি রিজার্ভেশন অফ দ্য স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ আইটেমস এটি তুলে দেওয়া হয়, এটি ছিল না, তার মানে আমরা বলতে পারবো কোনটি পড়ে না, একদম বি। আবার কি রিডাকশন অফ দ্য এমআরটিপি রেস্ট্রিকশন, দেখো মনোপোলাইজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট যেটি 1969 এ বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের যে মনোপলি, সেই মনোপলিকে দূর করার জন্য এটিকে স্টার্ট করা হয়েছিল, কিন্তু আমরা কম্পিটিশন অ্যাক্ট 2002 এ এটিকে তুলে দিতে দেখি, তার মানে এটিও ভুল। আবার ইনক্রিজিং লিমিট অফ দ্য ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, প্রথমত কোনটি নয়, দেখো 1991 এর যে লিবারালাইজ করা হয়েছিল সেখানে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অনেক বেশি পরিমাণে আসতে দেখি, তার মানে বি অপশন এখানে ভুল। জমিদারি অ্যাবলিশন ইন ওয়েস্ট বেঙ্গল কেম ইন দ্য ইয়ার অফ, জমিদারি অ্যাবলিশন কত সালে ওয়েস্ট বেঙ্গল হয়, 1953 তে। ডিভ্যালুয়েশন অফ দ্য ইন্ডিয়ান কারেন্সি ইন 1991 ওয়াজ রিকোয়ার্ড টু, ডিভ্যালুয়েশন আর ডিপ্রিসিয়েশনের মধ্যে পার্থক্য আগের ক্লাসে বলেছি। ডিভ্যালুয়েশন অফ ইন্ডিয়ান কারেন্সি ইন 1991 ওয়াজ রিকোয়ার্ড, কারণ ডিভ্যালুয়েশনের জন্য ডিভ্যালুয়েশন করার ফলে কি হয়, কোন একটি কারেন্সি সেই কারেন্সিকে অনেক বেশি দুর্বল করে দেওয়া হয়, আর এটি গভর্নমেন্ট ইচ্ছে করে। এখন 1991 এ যখন করা হয়েছিল, এটি আগের ক্লাসে একবার আলোচনা করেছি, তোমরা চেক আউট করো। সেক্ষেত্রে আমরা জানি যে ডিভ্যালুয়েশন করার ফলে এক্সপোর্ট বাড়ে, ইম্পোর্ট কমে, তাহলে আমরা বলতে পারবো যে ইনক্রিজ ইন এক্সপোর্ট। দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি কখন হয়েছিল, 1948 এ। Freight equalization policy affected industrial development in West Bengal in the following way: beneficially, adversely, and neutrally, none applies. দেখো ফ্রেট ইকুয়ালাইজেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যেটি বলা হয়েছে যে ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি এটি 1950s এর দিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টার্ট করেছিল, যেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা জায়গার যে র মেটেরিয়াল এবং তার যে ট্রান্সপোর্ট কস্ট সেগুলোকে একরকম সেম রকম রাখা হবে, কিন্তু আমরা সাউথ ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিয়ার দিকে এর যে বেনিফিট, এই বেনিফিট অনেক বেশি দেখতে পাই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে ইন্ডাস্ট্রিগুলো সেই ইন্ডাস্ট্রিগুলো অনেক বেশি পরিমাণে মার খায়, তার মানে আমরা বলতে পারবো যে অ্যাডভার্সলি এফেক্টেড হয়। ইন্ডাস্ট্রিয়াল রিফর্মস পলিসি টুক দিস অ্যাপ্রোচ টু মনোপলিস, ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম পলিসি টুক দিস অ্যাপ্রোচ টু মনোপলিস। দেখো ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম আমরা জানি, একটু আগে বললাম যে এমআরটিপি অ্যাক্ট বা মনোপলিজ অ্যান্ড তার সঙ্গে রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট 1969 সেটিকে রিপিল করে দেওয়া হয়েছিল কখন, 2002 এ কম্পিটিশন অ্যাক্টের মাধ্যমে। তার মানে রিমুভ এমআরটিপি রেস্ট্রিকশনস এর মাধ্যমে কি করা হয়, এর মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম পলিসি এটিকে ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম পলিসির মাধ্যমে এই এমআরটিপি অ্যাক্টকে দূর করা হয়। ওকে, নাম্বার অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস আন্ডার নিউ ইকোনমিক পলিসি। দেখো পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ আমরা জানি যে এলপিজি লিবারালাইজড প্রাইভেটাইজেশন অ্যান্ড তার সাথে গ্লোবালাইজেশন মানে প্রাইভেট করা হয়, তার মানে আমরা বলতে পারবো যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এগুলো ডিক্রিজ করা হয়। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, এখানে যে স্টেটমেন্টগুলো রয়েছে তার মধ্যে কোনটি ইনকারেক্ট। চেলিয়া কমিটি রেকমেন্ডেড রিগার্ডিং ট্যাক্স রিফর্ম, দেখো চেলিয়া কমিটি তার যে রেকমেন্ডেশন ছিল 1991 এর রাজা চেলিয়া 1991 এর যে রিফর্ম, সেখানে মেইনলি ট্যাক্স রিফর্মের কথা বলা হয়, তার মানে টু সিম্পলিফাই রোল অফ ট্যাক্স, টু রিডিউস দ্য রেট অফ ইনকাম ট্যাক্স। দেখো ইনকাম ট্যাক্সের কথা বলা হয়, টু রেজ দ্য রেট অফ কাস্টম ডিউটিজের কথা বলা হয় না, তার মানে আমরা বলতে পারবো যে বোথ এ এন্ড বি সঠিক। ইকোনমিক রিফর্ম পলিসিস গিভ আটমোস্ট এমফাসিস অন ইকোনমিক রিফর্ম পলিসিস, তার মাধ্যমে কি বলা হয়, ইম্পোর্ট রেস্ট্রিকশন আর কি এক্সপোর্ট প্রমোশন, ইম্পোর্ট লিবারালাইজেশন আর তার সাথে এক্সপোর্টের প্রমোশনের কথা বলা হয়। ট্রিকল ডাউন প্রসেস ইন ইন্ডিয়া, ট্রিকল ডাউন মানে কি, মানে হচ্ছে উপর দিকের বড় বড় যে কোম্পানি তাদের থেকে তাদের যে লাভ, সেই লাভ নিচের স্তরের যে মানুষজন, সাধারণ মানুষজন, তাদের মধ্যে আমরা যখন সেই লাভটাকে ছড়িয়ে পড়তে দেখি, ছুঁয়েছে পড়তে দেখি, সেটাকে আমরা ট্রিকল ডাউন এফেক্ট বলি।
এখন ট্রিকল ডাউন প্রসেস ইন ইন্ডিয়া হ্যাজ বিকাম সাকসেসফুলি highly in generating all round growth, not at all successful or partially successful. এটিকে আমরা partially কিছুটা হলে successful বলতে পারবো। India's external debt at the end of March 2014, দেখো 2014 এ এটিকে সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে বলবো, বাট মনে রাখো যে এক্সটার্নাল ডেট কত ছিল, 440.6 বিলিয়ন ডলার, ইউএস ডলার। দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ডিউরিং 2013-14 এট কারেন্ট প্রাইসেস, সেই সময় ন্যাশনাল ইনকাম কত ছিল, সেই সময় তোমরা যদি চেক করো যে দেখবে নান অফ দ্য অ্যাবভ। The allocation for general budget as percentage of the total budget has come from 2.79% in 2005 থেকে 2005-6 থেকে 2015-16 কত পার্সেন্ট এখানে বাড়ানো হয়েছিল এই জেনারেল বাজেট, এটিও আমাদের অবসলিউট হয়ে গেছে, এটি পূরণ হয়ে গেছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, এখানে যে স্টেটমেন্টগুলো রয়েছে তার মধ্যে কোনটি ট্রু। দেখো ইন্ডিয়াস জুট কন্ট্রিবিউট, এটা সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আমরা এটিকে ধরতে পারবো, বাট আমরা যদি দেখি ইন্ডিয়াস জুট কন্ট্রিবিউটস about 70% of the world production, প্রথমটি ঠিক আছে, 70% ওয়ার্ল্ড প্রোডাকশনের জুট প্রোডাকশন ইন্ডিয়া থেকে হয়। মিনিমাম সাপোর্ট প্রাইস ফর র জুট ইজ ফিক্সড এভরি 6 months বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখো 6 months বা 6 মাস পর পর যে র জুটের মিনিমাম সাপোর্ট প্রাইস এটিকে ঠিক করা হবে, এরকম কোনো আমরা কনসেপ্ট দেখতে পাই না, তার মানে 2 নম্বর ভুল। র জুট ইজ প্রোডিউস মেনলি ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম এন্ড ত্রিপুরা। মেনলি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম এই সমস্ত জায়গায় আমরা, বিহার এই সমস্ত জায়গায় আমরা র জুট এগুলো তৈরি করতে দেখি। আর ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স হ্যাজ অ্যাপ্রুভড মিনিমাম সাপোর্ট প্রাইস ফর 2014-15 রুপিস 2400 পার কুইন্টাল। তোমরা যদি চেক করো দেখতে পাবে 2014-15 2400 টাকা পার কুইন্টাল, এটিকে মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপি ঠিক করা হয়েছিল। তার মানে আমরা বলতে পারবো 1, 3, 4 এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আবার দেখা হচ্ছে।